everybody. আমি ডাক্তার অভিজিৎ দত্ত, রেজিস্ট্রার ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল। আমরা আজকেও রিমোটলজি থেকে যে সমস্ত ভাইবা কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, a 30-year-old man comes to you with the complaints of conjunctivitis, urethritis, and arthritis. What is your diagnosis? এখানে একদম ক্লিন কাট একটা সিনারিও। তো যে কোশ্চেনটি এখানে দেওয়া হয়েছে, আপনারা প্রথমেই খেয়াল করবেন যে এই কোশ্চেনে কি মেসেজ কি আছে। যে কোনো ক্লিনিক্যাল কোশ্চেনেই আপনারা কি মেসেজ কি আছে সেটা একটু দেখবেন। তো এখানে কি মেসেজ হচ্ছে, এজ অফ দি পেশেন্ট 30 ইয়ার্স, জেন্ডার মেল, আর প্রেজেন্টেশনটা হচ্ছে কনজাংটিভাইটিস, ইউরেথ্রাইটিস অ্যান্ড আর্থ্রাইটিস। এবং কোশ্চেনটি কিন্তু ডিরেক্ট করা হয়েছে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তার মানে আপনাকে আপনার প্রভিশনাল ডায়াগনোসিস বা মোস্ট লাইকলি ডায়াগনোসিস বলতে হবে। এখন এরকম যদি কনজাংটিভাইটিস, ইউরেথ্রাইটিস, আর্থ্রাইটিস থাকে তাহলে ডায়াগনোসিস কি? ডেফিনেটলি দিস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, যেটাকে আগে বলা হতো রিটার সিনড্রোম। আসলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল যে প্রেজেন্টেশন সেটাকে বলা হয় মানে ক্লাসিক্যাল ট্রায়াড যেটাকে বলা হয়, ক্লাসিক্যাল ট্রায়াড অফ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে কনজাংটিভাইটিস নাম্বার 1, নাম্বার 2 ইউরেথ্রাইটিস, নাম্বার 3 আর্থ্রাইটিস। এটাকে বলা হয় ক্লাসিক্যাল ট্রায়াড অফ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তো এরকম সিনারিও থেকে আপনাদের ডেফিনেটলি আনসার করতে হবে most likely বা my provisional diagnosis is reactive arthritis, or this is the classical triad of reactive arthritis. তো এখন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস জিনিসটা আসলে কি? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে যে কোনো একটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অথবা রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরে, ইনফেকশনের 1-2 দিন পর থেকে শুরু করে 1 মাসের মধ্যে বা 28 দিনের মধ্যে যদি কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে সেটাকে বলা হয় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এখানে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সাইনোভিয়াল ফ্লুইড, জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করে কখনো ব্যাকটেরিয়া আইসোলেট করা সম্ভব হয়নি। মানে ডাইরেক্ট ইনভেশন বা ডাইরেক্ট ইনফেকশন অফ দি জয়েন্ট বাই দি ব্যাকটেরিয়া, এইরকম কোনো এভিডেন্স নেই। কিন্তু এরকম একটা ইনফেকশনের পরে যদি কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে যেটা ডাইরেক্ট ইনফেকশন দিয়ে নয়, সেটাকে বলা হয় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এরকম সিনারিও থেকে আরেকটি কোশ্চেন এরপরে সিকোয়েন্সিয়াল কোশ্চেন হতে পারে যে কি কি ব্যাকটেরিয়া বা কি কি এজেন্ট দিয়ে এরকম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, মানে কমন কি কি অর্গানিজম দিয়ে ইনফেকশন হওয়ার পরে এরকম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের আনসার করতে হবে কমন কিছু অর্গানিজম আছে। সেই অর্গানিজম গুলোর মধ্যে কি কি আছে? স্যালমোনেলা আছে, শিগেলা, ক্লামাইডিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার, ইয়ারসিনিয়া। এরকম কিছু অর্গানিজম দিয়ে যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অথবা জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে তারপরে কিন্তু এরকম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হলো, এ 30-year-old lady presented with fever, arthralgia, painful, palpable dusky red nodules over the shin of tibia. What could be the possible diagnosis? What are the provocating factors? How will you treat the case?
তো এখানে কি মেসেজ ফ্রম দি কোশ্চেন, এজ অফ দি পেশেন্ট 30 ইয়ার্স, জেন্ডার হচ্ছে লেডি, আর প্রেজেন্টিং ফিচার্স গুলো কি আছে, ফিভার, আর্থালজিয়া, পেইনফুল পালপেবল ডাস্কি ব্লু রেড নোডিউল ওভার দি শিন অফ দি টিবিয়া। তো এরকম যদি পেইনফুল পালপেবল ডাস্কি রেড নোডিউল যদি থাকে ওভার দি শিন অফ দ্য টিবিয়া, তাহলে ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে ইরেইথেমা নোডোসাম। ওকে, সো হোয়াট কুড বি দি পসিবল ডায়াগনোসিস? So my মানে you have to answer my provisional diagnosis is erythema nodosum. What are the provocating factors? মানে ইরেইথেমা নোডোসামের প্রভোকেটিং ফ্যাক্টর কি কি আছে অথবা কজ কি কি আছে? তো এরকম একটি প্রশ্ন আমরা বোধহয় এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে হোয়াট আর দি কজেস অফ ইরেইথেমা নোডোসাম অথবা হোয়াট আর দি প্রভোকেটিং ফ্যাক্টরস অফ ইরেইথেমা নোডোসাম। তো আমরা আবার আজকে ডিসকাস করতেছি যে হোয়াট আর দি প্রভোকেটিং ফ্যাক্টরস। আমরা প্রথমে বলেছিলাম যে ইনফেকশন, ইরেইথেমা নোডোসামের সবচেয়ে কমন কজ হচ্ছে ইনফেকশন। কি কি ধরনের ইনফেকশন হতে পারে? অনেক রকমের ইনফেকশন কিন্তু হতে পারে, যেমন ইয়ারসিনিয়া, মাইকোপ্লাজমা, তারপরে স্যালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে যেমন কোকচিডিওইডোমাইকোসিস, এগুলো হচ্ছে ইনফেকশন। এছাড়া কিছু ড্রাগ আছে, ড্রাগগুলোর মধ্যে যেমন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সালফোনাইলুরিয়া, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে রিমাটয়েড আর্থ্রাইটিসে একটা সময়ে গোল্ড ব্যবহার করা হতো, সেই গোল্ড কিন্তু ইরেইথেমা নোডোসামের একটা গুরুত্বপূর্ণ কারণ একটা সময়ে ছিল। এছাড়া ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, সেটাতে কিন্তু ইরেইথেমা নোডোসাম হতে পারে। তাছাড়া লিম্ফোমা, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির মধ্যে লিম্ফোমা আছে, লিম্ফোমাতে এরকম ইরেইথেমা নোডোসাম হয়ে থাকে। ভাস্কুলাইটিস হচ্ছে এক ধরনের, যেটাকে বলা হয় বেসেটস ডিজিজ। তো বেসেটস ডিজিজ এরকম হতে পারে। এছাড়া প্রেগনেন্সিতে কিন্তু উইদাউট এনি ডিজিজ ইরেইথেমা নোডোসাম ডেভেলপ করতে পারে। তাহলে কমন কারণের মধ্যে আপনারা বলবেন যে ইনফেকশনের মধ্যে ইয়ারসিনিয়া, মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার এবং ফাঙ্গাল ইনফেকশন। এছাড়া ড্রাগের মধ্যে সালফোনাইলুরিয়া, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, গোল্ড না বললেও পারেন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, লিম্ফোমা, সার্কয়েডোসিস, বেসেটস ডিজিজ এবং প্রেগনেন্সি। ওকে, হাউ উইল ইউ ট্রিট দি কেস? যেহেতু ইরেইথেমা নোডোসাম খুব পেইনফুল এবং এর সাথে কিন্তু আর্থ্রালজিয়া বা আর্থ্রাইটিস থাকে এবং অনেক সময় ফিভারও থাকতে পারে, তাহলে কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে? প্রথমে ফিভারের জন্য প্যারাসিটামল এবং এই ব্যথার জন্য বা আর্থ্রালজিয়া বা আর্থ্রাইটিসের জন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ব্যবহার করা যেতে পারে, সাথে পিপিআই ইউজ করা হয়। যদি এই এনএসএডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং পিপিআই এতে যদি রেসপন্স হয়ে যায়, তাহলে আমরা আর অন্য কোনো ড্রাগ ইউজ করি না সাধারণত। কিন্তু যদি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগে ভালো রেসপন্স না হয়, সেই ক্ষেত্রে আমরা আরো কিছু ড্রাগ ইউজ করতে পারি, যেমন কর্টিকোস্টেরয়েড। অনেক সময় পেশেন্টদের স্টেরয়েড জাতীয় ড্রাগ দিতে হয়। এরপরে কলসিসিন নামে একটি ড্রাগ রয়েছে, কলসিসিন। তো সেই কলসিসিন ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও একটি হাইলি ইফেক্টিভ ড্রাগ পটাশিয়াম আয়োডাইড বলা হয়, সেই পটাশিয়াম আয়োডাইড ইউজ করা যেতে পারে। তাহলে আপনাদের আনসার হবে যে আই ওয়ান্ট টু ইউজ নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ if it is not effective, then in that case আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি, কলসিসিন এবং পটাশিয়াম আয়োডাইডও আমরা ব্যবহার করতে পারি। এছাড়া কোল্ড কম্প্রেশন ইউজ করা যেতে পারে। লোকালি কোল্ড কম্প্রেশন ইউজ করলে পেশেন্টদের এই পেইন থেকে কিছুটা রিলিফ হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, এ 20-year ম্যান presented with
red eye and swelling of right knee, left ankle, and talar joint. He had a history of bacillary dysentery 2 weeks back. Okay, তাহলে কোশ্চেনটা কি কি মেসেজ ফ্রম দি কোশ্চেন? এজ অফ দি পেশেন্ট ইজ 20 years, জেন্ডার মেল, প্রেজেন্টেশনটা কি? রেড আই অ্যান্ড সোয়েলিং অফ রাইট নি, লেফট অ্যাঙ্কেল, টেলার জয়েন্ট, মানে অলিগোআর্থ্রাইটিস। শি হ্যাড এ হিস্ট্রি অফ বেসিলারি ডিসেন্ট্রি 2 weeks ব্যাক। একটু আগে আমরা ডিসকাশন করেছিলাম যে এরকম যদি কোনো ইনফেকশন হয়, কোনো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশনের পরে যদি 1 থেকে 1 মাসের মধ্যে যদি কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে, তাহলে আমরা সেটাকে বলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তাহলে এক্ষেত্রে আপনাদের আনসার করতে হবে দি পসিবল ডায়াগনোসিস বা মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। নাও কোশ্চেন বি তে কি আছে? রাইট ডাউন দি এক্সপেক্টেড এক্সট্রা আর্টিকুলার ফিচার, মানে হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের কি কি এক্সট্রা আর্টিকুলার ফিচার রয়েছে। তো এটা একটা কমন কোশ্চেন, এবং আপনাদেরকে তাহলে কিছু মানে ক্লিনিক্যাল ফিচার্স মনে রাখতে হবে যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে অনেক রকমের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হতে পারে। তো সেই এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে কি কি অর্গান সাধারণত রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে অ্যাফেক্টেড হয়? এর মধ্যে আই, বিশেষ করে মিউকাস মেমব্রেন যদি বলেন যে মিউকাস মেমব্রেনের মধ্যে আই আছে, ওরাল কেভিটি আছে, তারপরে জেনিটেলিয়া আছে, এছাড়া স্কিন এবং নেইল অ্যাফেক্টেড হতে পারে। তাহলে মিউকাস মেমব্রেনের মধ্যে যদি আই অ্যাফেক্টেড হয়, আইয়ে কি ধরনের ক্লিনিক্যাল ফিচার্স হতে পারে? কনজাংটিভাইটিস হতে পারে, এবং যেহেতু এটা একটা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের একটা পার্ট, স্পন্ডাইলোআর্থ্রাইটিস, তাহলে এক্ষেত্রেও কিন্তু ইউভাইটিস ডেভেলপ করতে পারে পেশেন্টের। তাহলে চোখে কনজাংটিভাইটিস এবং ইউভাইটিস। নাও ওরাল কেভিটি বা মাউথে কি হতে পারে? মাউথ আলসার হতে পারে। সহজে বললেই হবে যে মাউথ আলসার। আলসারের ক্যারেক্টার কিরকম সেটা ইউজুয়ালি ইউ উইল বি নট আস্কড, আপনাকে জিজ্ঞেস করা হবে না। নেক্সট, গ্লান্স পেনিসে কি হতে পারে? গ্লান্স পেনিসে সার্সিনেট ব্যালানাইটিস, এটা এক ধরনের ইরোশন ইন দি গ্লান্স পেনিস, এটাকে বলা হয় সার্সিনেট ব্যালানাইটিস হতে পারে। এছাড়া পাম অ্যান্ড সোল, এখানে বলা হয় কেরাটোডার্মা ব্লেনোরেজিকা, এক ধরনের স্কিন লেশন, অনেকটা সোরিয়াসিসের মতো, এটাকে বলা হয় কেরাটোডার্মা ব্লেনোরেজিকা। এছাড়া স্কিনে পাস্টুলার সোরিয়াসিস এর ফিচার থাকতে পারে বা পাস্টুলার সোরিয়াসিস বলতে পারেন। এবং নেইলে কি হতে পারে? নেইল ডিস্ট্রফি হতে পারে এবং সাব আঙ্গুয়াল হাইপার কেরাটোসিস হতে পারে। তাহলে আমি আবার বলছি যে কি কি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স আছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে। প্রথমে আইয়ে কনজাংটিভাইটিস হতে পারে, ইউভাইটিস হতে পারে। মাউথে ওরা মাউথ আলসার ডেভেলপ করতে পারে, গ্লান্স পেনিসে সার্সিনেট ব্যালানাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়া স্কিনে কি হতে পারে? পাস্টিউলার সোরিয়াসিস হতে পারে, পাম অ্যান্ড সোলে কেরাটোডার্মা ব্লেনোরেজিকা হতে পারে। এছাড়া নেইলে কি ধরনের চেঞ্জ আসতে পারে? নেইল চেঞ্জ গুলোর মধ্যে নেইল ডিস্ট্রফি এবং সাব আঙ্গুয়াল হাইপার কেরাটোসিস। ওকে, কোশ্চেন সি, ইনুমারেট দি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি? যেহেতু এগুলো ভাইভা কোশ্চেন হবে, আপনাদের সাধারণত মানে সংক্ষিপ্ত ভাবেই আনসার দিতে হবে। তো এরকম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের যদি বলা হয় যে এনুমারেট দি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এক্ষেত্রে আপনাদেরকে আনসার করতে হবে যে যেহেতু একটা মেজর পোর্শন অফ দি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের পেশেন্টদের সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ 50 to 70% পেশেন্টই খুব দ্রুত ভালো হয়ে যান। সো ফার্স্ট অফ অল উই উইল ট্রাই NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লামেটরি ড্রাগ। যদি লার্জ জয়েন্ট অথবা একটা বা দুটো জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশনও ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমরা চেষ্টা করব যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে পেশেন্ট ভালো হয় কিনা। যদি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগে রেসপন্স ভালো না হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে সিস্টেমিক স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে মডারেট ডোজ।
মডারেট ডোজ সিস্টেমিক স্টেরয়েডের আরো কিছু ইন্ডিকেশন আছে। যদি সিস্টেমিক ফিচার থাকে, হাই গ্রেড ফিভার থাকে, যদি পেশেন্টের সাফারিংস অনেক বেশি থাকে, তাহলে আমরা শুরুতেই স্টেরয়েড ইউজ করতে পারি। যদি এনএসএডি তে রেসপন্স না হয়, সেক্ষেত্রেও আমরা নন স্টেরয়েডাল আমরা কর্টিকোস্টেরয়েড ব্যবহার করতে পারি। যদি কর্টিকোস্টেরয়েডে রেসপন্স ভালো না হয়, অথবা যদি আমরা কর্টিকোস্টেরয়েড ট্যাপারিং করার পরে যদি এটা আমরা উইথড্র করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন সালফাসালাজিন ব্যবহার করতে পারি। সালফাসালাজিন ব্যবহার করব। যদি সালফাসালাজিন বা ডিজিজ মডিফাইং ড্রাগের রেসপন্স ভালো না হয়, তাহলে আমরা 4 মাস পরে বায়োলজিক্স ড্রাগও ব্যবহার করতে পারি। তাহলে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্ট হবে, প্রথমে আমরা এনএসএডি ইউজ করব। যদি তাতে রেসপন্স ভালো না হয়, অথবা যদি পেশেন্টের সাফারিং খুব বেশি থাকে এবং কিছু ইন্ডিকেশন যদি থাকে, তাহলে আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি। কর্টিকোস্টেরয়েড অবশ্য আমরা ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েডও ইউজ করতে পারি। যদি এতে রেসপন্স ভালো না হয়, তাহলে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করব। যদি ডিজিজ মডিফাইং ড্রাগের রেসপন্স ভালো না হয়, তাহলে আমরা বায়োলজিক্স ড্রাগ ব্যবহার করতে পারি। এটা হলো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, এ 20-year male patient presented with oligoarthritis, urethritis and conjunctivitis. What is your clinical diagnosis and how will you manage the patient? তো এটা কিন্তু আমাদের ডিসকাশন করা হয়ে গেছে আনসার, যে আপনারা জানেন, অলরেডি জেনে গেছেন যে oligoarthritis, urethritis, conjunctivitis, this is the classical triad of reactive arthritis or Reiter syndrome. How will you manage the patient? একটু আগে আমরা ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ডিসকাশন করলাম। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, a 30-year-old lady presented with low-grade fever, alopecia, macular rash, hematuria for 1 month. What is the most likely diagnosis? ওকে, এখানে কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি আছে? এজ অফ দি পেশেন্ট 30 ইয়ার্স, মানে ইয়াং ফিমেল, জেন্ডার হচ্ছে ফিমেল, ইয়াং ফিমেল, প্রেজেন্টেড উইথ লো গ্রেড ফিভার, অ্যালোপেসিয়া, মেকুলার র্যাশ, হেমাথিউরিয়া ফর 1 মান্থ। যেহেতু র্যাশ আছে, ফিভার আছে, অ্যালোপেসিয়া আছে, হেমাথিউরিয়া মানে রেনাল ইনভলভমেন্ট আছে, তাহলে সিস্টেমিক কানেকটিভ টিস্যু ডিজিজ মোস্ট লাইকলি, যেটা ইয়াং ফিমেলদের অ্যাফেক্টেড করে। তো এরকম কি ডিজিজ আছে? বেশ কয়েকটি ডিজিজই হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের মোস্ট লাইকলি বা মোস্ট কমন ডিজিজ হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। সো ইউ উইল আনসার the most likely diagnosis is SLE. What type of hypersensitivity disease it is? এটাকে আসলে ইমিউনোলজি থেকে কোশ্চেনটি করা হয়েছে, মাইক্রোবায়োলজি আর ইমিউনোলজি। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে মাইক্রোবায়োলজিতে আমরা বা ইমিউনোলজি সেকশনে আমরা জানি যে টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি 4 রকম, তাই না? 4 রকমের মধ্যে কি কি আছে দেখুন মনে পড়ে কিনা। যে 1 নম্বরে ছিল কিন্তু ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি বা অ্যানাফাইলেক্সিস। 2 নম্বরে ছিল সাইটোটক্সিক রিঅ্যাকশন। 3 নম্বরে ছিল 3 নম্বরে তো ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি সম্ভবত, এবং 4 নম্বরে ছিল সেল মেডিয়েটেড বা ডিলেড রিঅ্যাকশন বা ডিলেড হাইপার সেন্সিটিভিটি। তাহলে 1 নম্বরে হচ্ছে কি ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি, 2 নম্বরে ছিল সাইটোটক্সিক রিঅ্যাকশন বা যেটাকে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, 3 নম্বরে ছিল আমাদের ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড রিঅ্যাকশন এবং ইমিউন কমপ্লেক্স রিঅ্যাকশনও বলতে পারেন, আর 4 নম্বরে ছিল ডিলেড বা সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। তাহলে এখন এসএলই আসলে কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি? এটাকে বলা হয় অ্যাকচুয়ালি টাইপ 3, অর্থাৎ ইমিউন কমপ্লেক্স রিঅ্যাকশন।
এসএলইর যে প্যাথোজেনেসিস আমরা ডিসকাশন করেছিলাম, প্যাথোজেনেসিস অফ এসএলই লেকচারে, সেটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে ইমিউন কমপ্লেক্স রিয়াকশনটাই হলো মূল মেইন পার্ট অফ দি প্যাথোজেনেসিস। সো ফর টাইপ অফ hypersensitivity, the answer is type 3 or immune complex reaction. Question 3. Name 4 autoantibody produced in this disorder. মানে এসএলইতে কি কি মানে অটো অ্যান্টিবডি, চারটি অটো অ্যান্টিবডি তৈরি হতে পারে, এরকম চারটি অটো অ্যান্টিবডির নাম জিজ্ঞেস করা হয়েছে। আসলে এসএলইতে অনেক রকমের অটো অ্যান্টিবডি ডিসকভার করা হয়েছে, অনেক রকমের। তো এখন চারটি অটো অ্যান্টিবডি যদি বলেন, মানে যদি বলতে হয় তাহলে আপনাদের 1 নম্বরে আনসার করা উচিত এএনএ বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আর সেকেন্ড যদি বলেন তাহলে অ্যান্টি ডিএস ডিএনএ বা অ্যান্টি ডবল স্ট্র্যান্ড ডিএনএ। এই দুটো অ্যান্টিবডি আপনারা সবাই বলতে পারবেন, কারণ ক্লিনিক্যাল মেডিসিনে সবসময় এটা আলোচনা করা হয় এএনএ এবং অ্যান্টি ডিএস ডিএনএ। নাম্বার 3 যদি আপনি বলেন যে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, নাম্বার 3। নাম্বার 4 কি হতে পারে, অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি বলতে পারেন, বা অ্যান্টি আরএনপি অ্যান্টিবডি বলতে পারেন, অ্যান্টি রাইবোজোমাল পি অ্যান্টিবডি বলতে পারেন। তো অনেক রকমের অ্যান্টিবডি আছে, এখান থেকে আপনি যে কোনো চারটি বলবেন। মোস্ট কমনলি কি আছে, এএনএ, অ্যান্টি ডিএসডিএনএ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, তারপরে আমরা বলেছি অ্যান্টি রাইবোজোমাল পি অ্যান্টিবডি, অ্যান্টি আরএনপি অ্যান্টিবডি। তো এগুলো থেকে যে কোনো চারটি মনে থাকলে বলে দিবেন আর কি। তো কোশ্চেন ডি, মেনশন দি মেকানিজম অফ অটো ইমিউন ডিজিজ। এটা একটা আসলে কোশ্চেনটা হলো যদি প্যাথোজেনেসিস অফ এসএলই আপনারা চিন্তা করেন, তাহলে সেই প্যাথোজেনেসিস আমরা যখন ডিসকাশন করেছিলাম সেখানে কিন্তু এটা বিস্তারিত ডিসকাশন করা হয়েছে। তো এখানে যে কোনো অটো ইমিউন ডিজিজের যদি সংক্ষিপ্ত মেকানিজম যদি বলা হয়, তাহলে আপনি কিভাবে বলবেন যে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়, মানে হোয়াট ইজ দি রোল অফ অ্যান্টিবডি। অ্যাকচুয়ালি অ্যান্টিবডির রোলটা কি ধরনের রোল? অ্যান্টিবডির রোলটা হচ্ছে যদি কখনো ইউজুয়ালি সাপোজ একটা ইনফেকশন হলো, সেই ইনফেকশনের পরে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডিগুলোর রোলটা কি? এই অ্যান্টিবডির রোল হচ্ছে যে ধরনের অ্যান্টিজেনের বিরুদ্ধে এই অ্যান্টিবডিগুলো তৈরি হলো, এই অ্যান্টিবডিগুলো সাবসিকুয়েন্ট যখন আবার ওই অ্যান্টিজেন এক্সপোজার হবে, তখন কিন্তু সেই অ্যান্টিজেনগুলো ধ্বংস করা বা ড্যামেজ করা। তো এভাবেই কিন্তু আমাদের যে কোনো একটা ইনফেকশনের পরে ইমিউনিটি ডেভেলপ করে, ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করে। তো কখনো কখনো এই অটো অ্যান্টিবডিগুলো যে সমস্ত এই আমাদের শরীরেরই বিভিন্ন সেল এবং অর্গানের বিরুদ্ধে কাজ করা শুরু করে। তো যখন এই অটো অ্যান্টিবডিগুলো মানে নিজের বিরুদ্ধেই কাজ করে, তখন আসলে এই অটো ইমিউন ডিজিজ ডেভেলপ করে। সংক্ষেপে আপনারা এইভাবে আনসার করতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেন। A 50-year-old male presents with sudden severe painful swelling of his right great toe in the midnight. He has a history of similar attack 1 month back বা 10 months back. যাই হোক, মানে কোশ্চেনটি একটু ভুল আছে। সো এখানে আমাদের কোশ্চেনটা কি, যে a 50-year-old male presents with sudden severe painful swelling of his right great toe in the midnight. He has history of similar attack 1 month back. Okay, what is your clinical suspicion? তাহলে আমাদের কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি আছে? এজ অফ দি পেশেন্ট 50-year-old, যে বয়সে হাইপারটেনশন, ডায়াবেটিস এই ধরনের কোমরবিডিটি থাকতে পারে। এখন জেন্ডার হচ্ছে মেল এবং প্রেজেন্টেশনটা কি হচ্ছে, সাডেন সিভিয়ার পেইনফুল সোয়েলিং অফ হিজ রাইট গ্রেট টো, মানে একটা মনোআর্থ্রাইটিস সাডেন সিভিয়ার বলা হয়েছে, মানে অ্যাকিউট প্রেজেন্টেশন।
ইন দি মিড নাইট, মানে রাতের বেলায় শুরু হয়েছে এবং একটা পাস্ট হিস্ট্রি আছে যেটা ভালো হয়ে গিয়েছিল, তাহলে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? আমরা যখন ফার্স্ট লেকচারে কিন্তু আমরা এটা একটু আলোচনা করেছিলাম যে প্যাটার্ন অফ রিউম্যাটিক ডিজিজ অর অ্যান ইন্ট্রোডাকশন টু রিউম্যাটিক ডিজিজ, যে আমরা বলেছিলাম যে ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস কি কি আছে, গাউট আছে, সিউডো গাউট আছে। এবং এই গাউটের প্রেজেন্টেশনটা কিন্তু এরকম সাডেন সিভিয়ার পেইন অ্যান্ড সোয়েলিং, এবং তাদের প্রিডিলেকশন ফর ফার্স্ট এমটিপি জয়েন্ট, ফার্স্ট এমটিপি, ফার্স্ট মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, দ্যাট মিনস গ্রেড 2, এবং এটা সাধারণত মিড নাইটে বা শুরু হয় এবং মেল পেশেন্টের বেশি হয়। সো ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস শুড বি বা ক্লিনিক্যাল সাসপিশন শুড বি acute gouty arthritis. Now, question B, what would you investigate to establish the diagnosis? মানে ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ দি ডায়াগনোসিস, কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, কিভাবে কি কি ইনভেস্টিগেশন করতে পারি টু এস্টাবলিশ দি ডায়াগনোসিস। ওকে, এখন অনেক ধরনের ইনভেস্টিগেশন রয়েছে, আমরা গাউটি আর্থ্রাইটিসে অনেক রকমের ইনভেস্টিগেশন মানে করে থাকি, কিন্তু এখানে বলা হচ্ছে যে ইনভেস্টিগেশন গুলো হুইচ ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ দি ডায়াগনোসিস, মানে আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কি কি ইনভেস্টিগেশন করতে পারি। ওকে, তো কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে যেহেতু গাউট একটা ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস, সো সেই ক্রিস্টাল আইডেন্টিফিকেশন ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস। আমরা ক্রিস্টাল কিভাবে আইডেন্টিফাই করতে পারি? গাউটে কি ধরনের ক্রিস্টাল দিয়ে গাউট হয়, এটাকে বলা হয় MSU ক্রিস্টাল, মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল। তাহলে এই মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সাইনোভিয়াল ফ্লুইড থেকে, তাহলে আমাদের ডায়াগনোসিস কনফার্ম হতে পারে। তাহলে 1 নম্বর আনসার হবে যে আইডেন্টিফিকেশন অফ দি মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফ্রম দি সাইনোভিয়াল ফ্লুইড। যে টেস্ট করা হয় সেই টেস্টটির নাম হচ্ছে পোলারাইজড লাইট মাইক্রোস্কোপি অফ দি সাইনোভিয়াল ফ্লুইড। সো ফার্স্ট আনসার হবে যে স্যার আই ওয়ান্ট টু ডু synovial fluid study polarized light microscopy to identify monosodium urate crystal. Now, second আমরা কিভাবে কনফার্ম করতে পারি? রিসেন্টলি, এটা অবশ্য ইন্টারনাল মেডিসিনের স্যারেরা অনেক সময় কিন্তু জানেন না যে আর কিভাবে আমরা ক্রিস্টাল আইডেন্টিফাই করতে পারি। তো রিসেন্টলি আমরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাম অফ দি জয়েন্ট বা মাস্কুলোস্কেলেটাল সনোলজি, মানে আল্ট্রাসোনোগ্রাম করেও কিন্তু এই ক্রিস্টাল গুলো আইডেন্টিফাই করা সম্ভব। মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল কার্টিলেজের উপরে জমা হয়, ডিপোজিশন হয়, সেক্ষেত্রে একটা ডবল কন্ট্রোল শ্যাডো থাকে আল্ট্রাসোনোগ্রামে, এবং এই ডবল কন্ট্রোল শ্যাডো কিন্তু হাইলি সেন্সিটিভ এবং স্পেসিফিক ফর ডায়াগনোসিস অফ গাউট। তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাম করেও ক্রিস্টাল আইডেন্টিফাই করতে পারি। এছাড়া আল্ট্রাসোনোগ্রাম করে অনেক সময় জয়েন্টের মধ্যে টোফাই আইডেন্টিফাই করা সম্ভব, এবং ছোট ছোট ক্রিস্টাল ইকোজেনিক স্মল স্পটস হিসেবে থাকতে পারে। তাহলে সেকেন্ড আনসার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দি জয়েন্ট টু আইডেন্টিফাই ক্রিস্টাল। নাম্বার 3, আমরা কখনো কখনো সিরাম ইউরিক অ্যাসিড করতে পারি। সিরাম ইউরিক অ্যাসিড করলে অনেক সময়, সবসময় যে হাই পাওয়া যাবে সিরাম ইউরিক অ্যাসিড তা না, কিন্তু কখনো কখনো হাই থাকতে পারে। এছাড়া ম্যানেজমেন্টের জন্য আমরা ফুল ব্লাড কাউন্ট, ALT, সিরাম ক্রিয়েটিনিন এগুলো আমরা করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন সি হচ্ছে আউটলাইন দি ম্যানেজমেন্ট প্ল্যান ফর হিম, মানে একটা একিউট গাউটি আর্থ্রাইটিসের ম্যানেজমেন্টটা কি হবে। সো আমরা একিউট গাউটি আর্থ্রাইটিসের ম্যানেজমেন্টে বলছি যে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অফ একিউট অ্যাটাক কিভাবে সাবসাইড করা যেতে পারে। ইউজুয়ালি একিউট অ্যাটাক সেলফ লিমিটিং, তো আমাদেরকে সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিতে হবে এখানে। তো যে সমস্ত ড্রাগ একিউট অ্যাটাকে মানে আমাদেরকে হেল্প করে টু সাপ্রেস দি ইনফ্লামেশন অ্যান্ড পেইন, এই ধরনের ড্রাগের মধ্যে আছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ।
ন্যাপ্রোক্সেন আছে, ডাইক্লোফেনাক আছে, ইট্রিকক্সিব আছে, তো ইন্ডোমিথেসিন আছে। তো ফার্স্ট অপশন হচ্ছে আমাদের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ছাড়াও সেকেন্ড অপশন হচ্ছে কলসিসিন। কলসিসিন ইজ ভেরি ইফেক্টিভ ইন কেস অফ অ্যাকিউট গাউট। আমরা কলসিসিন 1.2 মিলিগ্রাম স্টার ডোজ দিয়ে দিতে পারি এবং 1 আওয়ার লেটার আমরা আবার এগেইন 0.6 মিলিগ্রাম দিতে পারি। তাহলে কিন্তু অনেক সময় গাউটি অ্যাটাক সাবসাইড হয়ে যেতে পারে। এছাড়া আমরা কি করতে পারি? এছাড়া আমরা ইন্ট্রা-আর্টিকুলার অ্যাসপিরেশন এবং ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে, বা কখনো কখনো আমরা সিস্টেমিক স্টেরয়েড দিতে পারি, মডারেট ডোজের সিস্টেমিক স্টেরয়েড ফর 5 to 7 days or until the dissolution of the gout। তো এছাড়া আর একটা অপশন আছে, আমরা বলেছি এনএসএডি, তারপরে বলেছি যে আমরা কলসিসিন, নাম্বার 3 আমরা বলেছি ইন্ট্রা-আর্টিকুলার অ্যাসপিরেশন অ্যান্ড ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন, নাম্বার 4 আমরা বলেছি সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড, নাম্বার 5 এসিটিএইচ ইনজেকশন দেওয়া যেতে পারে। এসিটিএইচ ইনজেকশন সিঙ্গেল ডোজ দিলেও কিন্তু অ্যাকিউট গাউট সাবসাইড হয়ে যেতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকিউট গাউট ম্যানেজমেন্ট। নাও প্রোফাইলেক্সিস। যেহেতু পেশেন্টের গাউটি বারবার অ্যাটাক হচ্ছে এবং বলা হয়েছে যদি 1 বছরে দুবারের চেয়ে বেশি অ্যাটাক হয়, অথবা যদি পেশেন্টের সিকেডি থাকে, সিকেডি স্টেজ 3 or more যদি থাকে, বা যদি পেশেন্টের রেডিওগ্রাফিক বা ক্লিনিক্যাল এভিডেন্স অফ জয়েন্ট ড্যামেজ থাকে, তাহলে কিন্তু, অথবা ভেরি হাই লেভেল অফ ইউরিক অ্যাসিড যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলেক্সিস ইউজ করা হতে, লিপিড লোয়ারিং এজেন্ট দেওয়া যেতে পারে। তো প্রোফাইলেক্সিস এই লিপিড লোয়ারিং ইউরিক অ্যাসিড ইউরেট লোয়ারিং এজেন্ট যখন দেওয়া হবে, তখন কিন্তু আমাদের কিছু প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট আমরা ব্যবহার করতে পারি। তো প্রোফাইলেক্টিক ম্যানেজমেন্টের আগে আমাদেরকে যেটা বলতে হবে যে 1 নম্বরে ডিজিজ এডুকেশন লাগবে। গাউট কি ধরনের আর্থ্রাইটিস, কেন গাউট হয়, হোয়াট আর দি প্রিডিসপোজিং ফ্যাক্টরস অফ গাউট, এবং কিছু কিছু ডিজিজ আছে কোমরবিড কন্ডিশন হিসেবে গাউটের সাথে থাকতে পারে, যেমন ডায়াবেটিস বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, হাইপারটেনশন, তারপরে ওবেসিটি। তো এই ধরনের কোমরবিডিটি ম্যানেজ করতে হবে, এবং বা সেকেন্ডারি হাইপার ইউরেসিমিয়ার কিছু কারণ থাকতে পারে, যেমন কিছু ড্রাগ থাকতে পারে, সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আর হলো যে আননেসেসারি কিছু মেডিকেশন যদি পেশেন্ট পেয়ে থাকে, সেই মেডিকেশন গুলো স্টপ করতে হবে। আর আমরা বলেছি ইউরেট লোয়ারিং থেরাপি। ইউরেট লোয়ারিং থেরাপি ইন্ডিকেশন কি? যদি পেশেন্টের সিকিডি স্টেজ 2 or more হয়, যদি ফ্রিকুয়েন্ট অ্যাটাক হয়, যেমন ধরি 1 বছরের মধ্যে 2 বার বা তার বেশি যদি গাউটি আর্থ্রাইটিসের অ্যাটাক হয়, তাহলে আমাদের দিতে হবে সিকিডি স্টেজ 2 or more, 3 না, 2 or more। এছাড়া যদি ক্রনিক টোফাসিয়াস গাউট থাকে, যদি গাউটি টোফাই থাকে, তাহলে আমাদেরকে ইউরেট লোয়ারিং থেরাপি শুরু করে দিতে হবে। বা ইউরোলিথিয়াসিস যদি থাকে, ইউরোলিথিয়াসিস থাকলেও আমাদেরকে এই ইউরেট লোয়ারিং থেরাপি দিতে হবে। এবং অনেক ধরনের এজেন্ট আছে। কি কি ধরনের এজেন্ট আছে যে আমরা ইউরেট লোয়ারিং থেরাপি হিসেবে ইউজ করতে পারি? তো এগুলো আপনাদেরকে বিস্তারিত বলতে হবে না, কিন্তু সংক্ষেপে যদি আপনারা 2-4টি ড্রাগ বলতে পারেন, তাহলেই কিন্তু এক্সামিনার খুশি হবে। যেমন জ্যানসিন অক্সিডেজ ইনহিবিটর যদি যেমন অ্যালোপিউরিনল অথবা ফেবুক্সিস্টার, এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া অল্টারনেটিভ হিসেবে প্রোবেনেফিড বা লেসিনুজাট নামের 2টো ড্রাগ আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। আপনারা বলবেন প্রথমে অ্যালোপিউরিনল অথবা ফেবুক্সিস্টার ব্যবহার করা যেতে পারে, অল্টারনেটিভ হিসেবে প্রোবেনেফিড অথবা লেসিনুজাট ইউজ করা যেতে পারে। তারপরে কিছু আছে ইউরোকোসিউরিক ড্রাগ, যেমন সালফিনপাইরাজোন, বেঞ্জব্রোমারন, তারপরে আছে কিছু যেমন রাসবুরিকেস বা পেগলোটিকেস, এই ধরনের ড্রাগ ব্যবহার করা যেতে পারে। আমাদের টার্গেট ইউরিক অ্যাসিড হচ্ছে <6 মিলিগ্রাম পার ডিএল, কিন্তু যদি ক্রনিক টোফাসিয়াস গাউট থাকে, তখন কখনো কখনো আমরা টার্গেট ইউরিক অ্যাসিড
লেস দেন 5 মিলিগ্রাম পার ডিএল করে থাকি। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, a 60-year-old man has presented with severe excruciating pain, especially around the MTP joint of right great toe. On examination, there is extreme tenderness, marked swelling with overlying red shiny skin over the joint. What is the most likely diagnosis with two important differentials? ওকে, এতক্ষণ আমরা গাউটি আর্থ্রাইটিস ডিসকাশন করলাম। তো এখানেও কিন্তু আসলে ক্লাসিক্যালি ফার্স্ট গ্রেড টো এবং সাডেন সিভিয়ার মনো আর্থ্রাইটিস, সো ইন্টেন্স ইনফ্লামেশন ইন দি জয়েন্ট আছে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে একিউট গাউটি আর্থ্রাইটিস। ওকে, এখন টু ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরকম একিউট গাউটি আর্থ্রাইটিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দুইটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি বলেন, তাহলে আপনাদেরকে বলতে হবে যে এটা হতে পারে সেপটিক আর্থ্রাইটিস, সেলুলাইটিস বা ট্রমা থেকে এরকম হতে পারে। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে তিনটা মাথায় রাখবেন, একটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, নাম্বার 2 সেলুলাইটিস, নাম্বার 3 ট্রমা। আচ্ছা, কোশ্চেন বি, what are the key points you will look during his clinical examination? ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনি কি দেখবেন? আসলে ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রথমে আপনার যেহেতু মানে রাইট এমটিপি জয়েন্টের আর্থ্রাইটিস নিয়ে আসছে, বা এটাকে বলা হয় পোডাগ্রা, রাইট ফার্স্ট এমটিপি জয়েন্ট সোলেন অর টেন্ডার, তার মানে লোকাল জয়েন্ট এক্সামিনেশন যদি করেন, তাহলে বলবেন যে আমি রাইট গ্রেড টোয়ে ফার্স্ট এমটিপি জয়েন্ট আমি যদি দেখি এখানে সাইন অফ ইনফ্লামেশন আছে কিনা, মানে সোয়েলিং, টেন্ডারনেস, ইরেথেমা, রেজড লোকাল টেম্পারেচার, এগুলো আছে কিনা আমি দেখবো, বা সাথে জয়েন্টের মুভমেন্ট সিভিয়ারলি রেস্ট্রিকশন আছে কিনা সেগুলো দেখতে পারি। নাম্বার 2, আমাদের পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে কিনা, যেমন হাইপারটেনশন, আমরা ব্লাড প্রেশার চেক করব, তারপরে ডিসলিপিডিমিয়া, জ্যানথেলেজমা আছে কিনা, জ্যানথোমা আছে কিনা, সেন্ট্রাল ওবিসিটি আছে কিনা, পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজের কোনো ফিচার্স আছে কিনা, যেমন এনিমিয়া, হাইপারটেনশন, জেনারেলাইজ বোন পেইন। তো এগুলো আমাদেরকে দেখতে হবে। কোশ্চেন সি, হাউ উইল ইউ ট্রিট সাচ একিউট প্রেজেন্টেশন অফ ইউর পেশেন্ট? মানে কিভাবে একটা একিউট গাউটি আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিবে। একটু আগে কিন্তু আমরা ডিসকাশন করেছি আমাদের কি কি অপশন আছে। আমাদের নাম্বার 1 এনএসএইডি আছে, নাম্বার 2 কলসিসিন, নাম্বার 3 intra-articular aspiration and intra-articular injection of steroid, number 4 systemic steroid, number 5 intramuscular injection of ACTH. Okay, next question. আমাদের নেক্সট কোশ্চেন আছে, a 45-year-old patient who has recently been started on medication for hypertension presented with sudden severe pain, hot and swollen right great toe. ওকে, এখানে আমাদের ক্লিনিক্যাল ক্লু কি, এজ অফ দি পেশেন্ট 45 ইয়ার, আর প্রেজেন্টেশনটা কি, মানে প্রেজেন্টেশনের আগে বলা আছে যে হি ইজ অন মেডিকেশন অফ হাইপারটেনশন, মানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পাচ্ছেন। এখন প্রেজেন্টেশনটা হচ্ছে সাডেন সিভিয়ার পেইন অ্যান্ড সোয়েলিং অফ রাইট গ্রেড টো, তার মানে পেশেন্টের গাউটি আর্থ্রাইটিস, একিউট গাউট। এখন তাহলে যেহেতু বলা আছে যে হাইপারটেনশনের মেডিকেশন শুরু হয়েছে, তার মানে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোন ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ এই গাউট মানে গাউট তৈরি করতে পারে, বা গাউটের প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? ডেফিনেটলি দি ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ acute gouty arthritis. What have precipitated in this condition? তাহলে আপনাদেরকে বলতে হবে যে অ্যান্টি হাইপারটেনসিভ যে সমস্ত মেডিকেশন, পার্টিকুলারলি ডাইউরেটিক্স, থায়াজাইড ডাইউরেটিক্স অথবা লুপ ডাইউরেটিক্স, এগুলো কিন্তু
হঠাৎ করে সিরাম ইউরিক অ্যাসিড বেশি হাইপার ইউরিসেমিয়া করতে পারে এবং গাউট করতে পারে। তাহলে আমাদের সাসপেক্টেড ড্রাগ হবে যে ডাইউরেটিক্স, মোস্ট লাইকলি থায়াজিক অর লুপ ডাইউরেটিক্স। ওকে, কোশ্চেন বি, হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল সাজেস্ট ফর দিস ডিজিজ? ওকে, আমরা বলেছিলাম যে কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি। আমরা কনফার্ম করার জন্য গাউট আমরা বলেছিলাম সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি, পোলারাইজড লাইট মাইক্রোস্কোপি টু আইডেন্টিফাই ক্রিস্টাল। এছাড়া আমরা বলেছিলাম যে আল্ট্রাসাউন্ড অফ দি জয়েন্ট করতে পারি আমরা। এছাড়া সিরাম ইউরিক অ্যাসিড দেখতে পারি হাই কিনা, এটা হাই থাকতে পারে আবার নর্মালও থাকতে পারে। এছাড়া ম্যানেজমেন্টের জন্য আমরা ফুল ব্লাড কাউন্ট করব, এএলটি এবং ক্রিয়েটিনিন আমরা দেখতে পারি। তাছাড়া কোমরবিডিটি আছে কিনা সেজন্য আমরা ফাস্টিং লিপিড প্রোফাইল, ওজিটিটি টু ফাইন্ড আউট ডায়াবেটিস অথবা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, এগুলো আমরা দেখতে পারি। রাইট ডাউন দি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ দি কন্ডিশন, কিভাবে ম্যানেজমেন্ট কন্ডিশনটি আমরা ট্রিটমেন্ট দিব। সো এখন একটু আগে আমরা কিন্তু গাউটের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আমরা ডিসকাশন করেছিলাম অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিসে। কিন্তু এই সিনারিওতে কিন্তু যেহেতু মেডিকেশন ইনডিউসড গাউট, তাহলে আপনাদেরকে প্রথমে বলতে হবে যে আই ওয়ান্ট টু স্টপ দি মেডিকেশন হুইচ মে প্রিডিসপোজ টু গাউট। তাহলে মানে যে সমস্ত মেডিকেশন প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে রিলেটেড সেই মেডিকেশনগুলো স্টপ করতে হবে। তাহলে আই ওয়ান্ট টু স্টপ দি মেডিকেশন হুইচ মে be predisposing factor of the gout, like thiazide diuretics or loop diuretics. So stop the drug. Number 1. Number 2, management of acute gouty arthritis, যেমন NSAID আমরা ব্যবহার করতে পারি, স্টেরয়েড ব্যবহার করতে পারি, কোলসিসিন ব্যবহার করতে পারি, ACTH ইনজেকশন ইউজ করতে পারি, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন স্টেরয়েড আমরা দিতে পারি। এছাড়া আমরা এরপরে নেক্সট টাইম প্রোফাইলেক্সিস যেটা আমরা একটু আগে ডিসকাশন করেছি। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, আমাদের a 50-year-old female presented with sudden severe pain and swelling in right great toe. She has history of similar attack 6 weeks ago. How will diagnose and manage her? ওকে, এই কোশ্চেনের আনসার আমরা আসলে ডিসকাশন করে ফেলেছি। এটাও অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস কিভাবে আমরা ডায়াগনোসিস এবং ম্যানেজ করবো আমাদের ডিসকাশন করা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, next question একটা ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ সেপটিক আর্থ্রাইটিস ইন এ 25-year-old ম্যান? মানে হোয়াট ইজ দি ম্যানেজমেন্ট অফ সেপটিক আর্থ্রাইটিস, সহজ যদি কথা বলি আমরা, তাহলে এরকম ভাইবা বোর্ডে যদি সেপটিক আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট জানতে চাওয়া হয় তাহলে আপনাদের আনসার করতে হবে নাম্বার 1 অপশন অফ ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। এম্পেরিক্যাল আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব। আমরা প্রথমে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে কালচার সেন্সিটিভিটি এবং ব্লাড ফর কালচার সেন্সিটিভিটি পাঠাবো। তো স্যাম্পল পাঠানোর পরে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব। এই ধরনের অ্যান্টিবায়োটিক শুরুটাকে আমরা বলি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি। তো আমরা কি কি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে? সাধারণত অনেক ধরনের অ্যান্টিবায়োটিকই এই এম্পিরিক্যালি ইউজ করা হয়ে থাকে, কিন্তু যেহেতু কমিউনিটিতে এখনো কিন্তু মোস্ট কমন কজ অফ সেপটিক আর্থ্রাইটিস হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস। আবার এই স্টাফাইলোকক্কাস অরিয়াসের কিন্তু যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যেমন ফ্লুক্লোক্সাসিলিন, এই ফ্লুক্লোক্সাসিলিন কিন্তু একটা বড় সংখ্যাগরিষ্ঠ মানুষের কিন্তু এখন রেজিস্ট্যান্স মানে কমিউনিটিতে। সো আমাদের ফ্লুক্লোক্সাসিলিনকে এখন আর আমাদের এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয় না। আমাদেরকে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিকের উদ্দেশ্য হচ্ছে আমাদের সবকিছু কভার করতে হবে, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, অ্যানারোবিক এবং এই স্টাফাইলোকক্কাস অরিয়াস। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে একটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেমন হচ্ছে সেফট্রাইজোন অথবা সেফোটেক্সিম অথবা আমরা সেপ্টাজিডিমও ইউজ করতে পারি,
যেমন সেপ্ট্রাইজন 2 গ্রাম 12 আওয়ারলি আমরা ইউজ করতে পারি। এর সাথে কম্বিনেশন ভাবে আমরা অ্যান্টি স্টাফাইলোকক্কাল ড্রাগ হিসেবে আমরা ভ্যানকোমাইসিন ব্যবহার করতে পারি। কিন্তু যখন কালচার রিপোর্ট উইল বি অ্যাভেলেবল, তখন আমাদেরকে কালচার সেন্সিটিভিটি দেখে সবথেকে ন্যারোয়েস্ট স্পেকট্রাম সিঙ্গেল অ্যান্টিবায়োটিক আমাদেরকে ফিরে আসতে হবে। তো এই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত 2 উইকস দিয়ে থাকি। এরপরে হচ্ছে বাকি 4 উইকস, বাকি 2 to 4 উইকস আমরা ওরাল অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। তো এই হলো অ্যান্টিবায়োটিক থেরাপি। এছাড়া আমরা আর কি ধরনের ট্রিটমেন্ট ইউজ করতে পারি? সেপটিক আর্থ্রাইটিসে রেগুলার অ্যাসপিরেশনের কথা বলা হয়। সুপারফিশিয়াল জয়েন্ট যেমন নি জয়েন্ট, এগুলো অ্যাসপিরেশন আমরা নিডিল অ্যাসপিরেশন করতে পারি। প্রতিদিন 1 থেকে 2 বার সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেট করে দিতে হবে। আর ডিপ সিটের যে সমস্ত জয়েন্ট যেমন শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, যেগুলো নিডিল অ্যাসপিরেশন করা সম্ভব না, সেগুলো আর্থ্রোস্কোপিক অথবা সার্জিক্যাল ড্রেনেজ করা হয়ে থাকে। এছাড়া রেস্ট এবং সিমটোমেটিক আদার ম্যানেজমেন্ট যেমন এনএসএইডি আমরা ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন আছে a young man of 20 years has come to you with hot red tender right knee joint. How will you proceed to diagnosis the case? How will you manage a 30-year-old patient with monoarticular arthritis? এই ধরনের কোশ্চেন আসলে আমরা আমি বোধহয় প্রথম এর আগের লেকচারে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কিভাবে মনো আর্থ্রাইটিসের একটা পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করব এবং ম্যানেজ করব। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। A 35-year-old female presented with history of pain and swelling of right knee joint for 7 days. Take relevant history. Make a checklist of investigation for this patient. Write the principles of management of septic arthritis. ওকে, আমরা এটাও আগের কোশ্চেনের মতোই, মানে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ মনো আর্থ্রাইটিস আমরা বোধহয় এর আগের ক্লাসে বিস্তারিতটা আলাপ করেছিলাম। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, আমাদের এই কোশ্চেন আছে রাইট ডাউন দি ম্যানেজমেন্ট প্ল্যান অফ সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। ম্যানেজমেন্ট প্ল্যান অফ এসএলই। সেকেন্ড কোশ্চেন আছে রাইট ডাউন দি ডায়াগনোসিস অফ লুপাস নেফ্রাইটিস। তাহলে ম্যানেজমেন্ট প্ল্যান অফ সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস যদি আমরা বলি, আমরা এটা আলোচনা করেছিলাম এসএলই যে লেকচারটি আমি নিয়েছিলাম সেখানে কিন্তু বিস্তারিত আলাপ করেছিলাম আমরা। আমি সংক্ষেপে এখানে আবার একটু আলাপ করে যাচ্ছি। তো ম্যানেজমেন্ট প্ল্যান অফ সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস যদি বলা হয় তাহলে প্রথমে আপনারা বলবেন যে দুই ধরনের ম্যানেজমেন্ট মে বি ডিভাইডেড ইনটু 2 পার্টস। আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট পার্ট হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। নাম্বার 2 হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্টের আন্ডারে কি কি আছে আমরা বলেছিলাম ডিজিজ এডুকেশন। এসএলই কি ধরনের ডিজিজ, এর ক্লিনিক্যাল ফিচার কি, মানে প্যাথোজেনেসিস কি, এর ম্যানেজমেন্টে কি কি ড্রাগ রয়েছে, কি কি ইনভেস্টিগেশন করা হয় এবং পেশেন্টের আউটকাম কিভাবে পেশেন্টের কতদিন পর পর ফলো আপে আসতে হবে এবং কোন ধরনের চিকিৎসক এসএলই কে চিকিৎসা করবেন, এগুলো হচ্ছে ডিজিজ এডুকেশন। ওকে, এছাড়া আর কি আছে আমাদের লাইফস্টাইল নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ অপশন গুলোর মধ্যে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি আছে, যেহেতু সান এক্সপোজার এই এসএলইর একটা ফ্লেয়ার তৈরি করতে পারে, সেই জন্য অ্যাভয়েডেন্স অফ সান আমরা সূর্যালোক থেকে রক্ষা পাওয়ার জন্য পেশেন্টকে প্রোটেক্টিভ ক্লোথ ব্যবহার করতে পারি। সান ব্লক বা সানস্ক্রিন ক্রিম ইউজ করতে আমরা বলতে পারি। পেশেন্টের ডায়েট কিরকম হবে, লো সল্ট লেস ফ্যাট।
এবং এনরিচড ইন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। পেশেন্ট যে ধরনের খাবার খাবেন সেই খাবারগুলোর মধ্যে কম লবণ, কম তেল দিয়ে তৈরি করা হতে হবে, ব্যালেন্স ডায়েট হওয়া উচিত, এবং যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে এই ধরনের খাবার পেশেন্টকে গ্রহণ করতে হবে। এছাড়া পেশেন্টের যেহেতু এসিডির পেশেন্টদের নানা রকমের কার্ডিওভাস্কুলার মর্টালিটি আছে, সেই জন্য পেশেন্টের রেগুলার এক্সারসাইজ করতে আমরা বলতে পারি। এছাড়া আর গুরুত্বপূর্ণ নন ফার্মাকোলজিক্যাল এবং প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের মধ্যে ভ্যাকসিনেশন রয়েছে। আমরা পেশেন্টদেরকে ভ্যাকসিনেট করতে পারি। কি কি ধরনের ভ্যাকসিনেশন দিয়ে থাকি আমরা এসএলই পেশেন্টদের প্রতি বছরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, এছাড়া নিউমোকক্কাল ভ্যাকসিনেশন আমরা করে থাকি, কনজুগেট ভ্যাকসিনেশন এবং পলিস্যাকারাইড ভ্যাকসিনেশন। তাছাড়া হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন দিয়ে দিতে হবে। পেশেন্ট বয়স কম হলে, আনম্যারিড হলে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটাকে জরায়ু ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে, সেগুলো দিতে পারি। এছাড়া আরো কিছু ভ্যাকসিনেশন যেমন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, মেনিনগোকক্কাল ভ্যাকসিনেশন, এগুলো আমরা দিতে পারি। তো এই এগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কি কি আছে? ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলোকে অ্যাকচুয়ালি এসএলইর ফ্লেয়ার বা এসএলইর সিভিয়ারিটি অনুসারে ট্রিটমেন্ট দেওয়া হয়। এসএলইর ফ্লেয়ার বা সিভিয়ারিটি আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি: মাইল্ড এসএলই, মডারেট এসএলই এবং সিভিয়ার এসএলই। তো মাইল্ড টু মডারেট এসএলইর জন্য আমরা যে সমস্ত ড্রাগ ইউজ করে থাকি সেটা হলো হাইড্রোক্সিক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন আসলে মানে সব ধরনের এসএলই পেশেন্টদেরই ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটা হলো ফ্লেয়ার প্রিভেন্ট করে, মানে সাডেন অ্যাক্টিভ হওয়া থেকে বা রিমিশনে রাখতে সহযোগিতা করে। সেজন্য সব পেশেন্টদের জন্য আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করতে পারি। এছাড়া মাইল্ড টু মডারেট এসএলই যাদের আর্থ্রাইটিস আছে তাদের জন্য আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ব্যবহার করতে পারি। আমরা গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড জাতীয় ওষুধ, তারপরে মেথোট্রেক্সেট, অ্যাজোথারোপিন, কখনো কখনো মাইক্রোফেনোলেট, মফেটিল ইউজ করতে পারি। এছাড়া সিভিয়ার এসএলই যদি হয়, মানে অর্গান থ্রেটেনিং কন্ডিশন যদি হয়, সে সমস্ত ক্ষেত্রে যেমন প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস অথবা লুপাস সেরিব্রাইটিস, এই ধরনের ক্ষেত্রে আমরা সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনোলেট, মফেটিল দিয়ে ড্রাগ ইন্ডাকশন থেরাপি বলে, সেটা আমরা ইউজ করতে পারি। এছাড়া পালস, মিথাইল প্রেডনিসোলোন, রিটুক্সিম্যাব, এই ধরনের ড্রাগ সিভিয়ার এসএলইতে আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন আছে যে সরি, কোশ্চেন বি তে বোধহয় ছিল যে রাইট ডাউন দি ডায়াগনোসিস অফ লুপাস নেফ্রাইটিস। আমরা কিভাবে লুপাস নেফ্রাইটিস ডায়াগনোসিস করব? তো কোনো পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট, কোনো এসএলই পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট আছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি? আমরা ক্লিনিক্যালি দেখি, তাহলে পেশেন্টের ইডিমা ডেভেলপ করতে পারে, অর্থাৎ গ্লোমেরুলো নেফ্রাইটিসের ফিচার থাকতে পারে বা নেফ্রোটিক সিন্ড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স গুলো থাকতে পারে। যেমন পেশেন্টের ইডিমা থাকতে পারে, পেডাল ইডিমা থাকতে পারে, পাফি ফেস থাকতে পারে, পেশেন্টের হাই ব্লাড প্রেশার থাকতে পারে। তো এগুলো হলো ক্লিনিক্যাল ফাইন্ডিং। আর যদি আমরা ইনভেস্টিগেশন করি, তাহলে ইনভেস্টিগেশনে আমরা কি কি দেখতে পারি? যদি ইউরিন রুটিন এক্সামিনেশন করা হয়, তাহলে ইউরিন রুটিন এক্সামিনেশনে আমরা রেড ব্লাড সেল পেতে পারি, সাধারণত মোর দেন অর অ্যাটলিস্ট 5 রেড ব্লাড সেল পার হাই পাওয়ার ফিল্ড। আমরা ইউরিনে ডব্লিউবিসি বা 5 সেল বেশি পেতে পারি, মানে ডব্লিউবিসি বা 5 সেল 5 অর মোর পার হাই পাওয়ার ফিল্ড আমরা পেতে পারি। গ্লোমেরুলো নেফ্রাইটিসের কারণে আমরা এখানে আরবিসি গুলো ডিসমরফিক আরবিসি পেতে পারি বা আরবিসি কাস্ট পেতে পারি। পেশেন্টের গ্লোমেরুলো নেফ্রাইটিসের কারণে প্রোটিনিউরিয়া হতে পারে। তো এগুলো হলো ইউরিন রুটিন এক্সামিনেশন আমরা পেতে পারি। এছাড়া যদি আমরা 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন করি, অর্থাৎ 24 ঘন্টার প্রস্রাবের মধ্যে কি পরিমাণে প্রোটিন আছে
সেটা আমরা দেখতে পারি। তাছাড়া আমরা আর কি করতে পারি, আমরা বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট করতে পারি এবং রেনাল বায়োপসি করতে পারি। মানে লুপাস নেফ্রাইটিস আসলে 6টি ক্লাসের আছে, ক্লাস 1 to 6। তাহলে কোন ধরনের লুপাস নেফ্রাইটিস হলো সেটার জন্য আমরা রেনাল বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি করতে পারি। তাহলে কি ভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, ইনভেস্টিগেশনের মধ্যে ইউরিন রুটিন এক্সামিনেশন, 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন, তারপরে আমরা করতে পারি রেনাল বায়োপসি। আবার যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে সিরাম ক্রিয়েটিনিন বা এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটাও আমরা দেখতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। তার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, এ 30-year-old housewife presented to you with multiple joint pain, rash in the face and oral ulceration. What is your clinical diagnosis? তাহলে এখানে আমাদের ক্লিনিক্যাল ক্লু বা ক্লিনিক্যাল মেসেজ কি আছে? এজ অফ দি পেশেন্ট 30 ইয়ার্স, মানে ইয়াং হাউসওয়াইফ, মানে জেন্ডার হচ্ছে ফিমেল, মাল্টিপল জয়েন্ট পেইন, র্যাশ ইন ফেস অ্যান্ড ওরাল আলসার। So what is your clinical diagnosis? Definitely you know the answer, everybody. So the provisional diagnosis is systemic lupus erythematosus. Now how will you investigate the patient, মানে কিভাবে ইনভেস্টিগেশন গুলো করবেন? ওকে, আমরা যেহেতু এসএলইতে রেনাল ইনভলভমেন্ট হতে পারে, আপনি শুরু করতে পারেন যে ইউরিন রুটিন এক্সামিনেশন দিয়ে, যে আমরা ইউরিন আরই করতে পারি। এছাড়া হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে এবং হাই ইএসআর থাকতে পারে, সেজন্য আমরা ফুল ব্লাড কাউন্ট করতে পারি, সাথে ইএসআর এবং সিআরপি করতে পারি, মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন করতে পারি। এছাড়া আমাদের ম্যানেজমেন্টের জন্য এবং ক্লিনিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখার জন্য লিভার ফাংশন টেস্ট মানে এসজিপিটি বা রেনাল ফাংশন টেস্ট এবং সিরাম ক্রিয়েটিনিন এগুলো আমরা করতে পারি। আমরা অটো অ্যান্টিবডি গুলো দেখার জন্য সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাসে যেহেতু অনেক রকমের অটো অ্যান্টিবডি তৈরি হয়, সেই অটো অ্যান্টিবডি গুলো আমরা টেস্ট করতে পারি, যেমন অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি ডিএস ডিএনএ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। যদি আমরা অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম চিন্তা করি তাহলে অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি করতে পারি, লুপাস অ্যান্টি কোয়াগুলেন্ট করতে পারি। ওকে, এবং এছাড়া আদার কিছু ইনভেস্টিগেশন আমরা করতে পারি যদি অ্যাকর্ডিং টু অর্গান ডেভেলপমেন্ট, অর্গান ইনভলভমেন্ট। সো গিভ অ্যান আউটলাইন অফ ম্যানেজমেন্ট অফ দি পেশেন্ট। একটু আগে আমরা ডিসকাশন করেছি যে হোয়াট ইজ দি ম্যানেজমেন্ট অফ সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে তাহলে যাই। নেক্সট কোশ্চেন আসছে আমাদের যে এ 30-year-old housewife presented with joint pain with pleural effusion. She has history of repeated abortion. How will you investigate and treat her? এটা কিন্তু আগের কোশ্চেনেরই কনসিকুয়েন্স কোশ্চেন। মানে এখানে যে 30-year-old হাউসওয়াইফ, এখানেও কিন্তু আমাদের মানে ইয়াং একটা ফিমেল পেশেন্ট, যার প্রেজেন্টেশনটা হচ্ছে জয়েন্ট পেইন, প্লুরাল এফিউশন মানে আর্থ্রাইটিস আছে, প্লুরাল এফিউশন মানে সেরোসাইটিস আছে, আবার পেশেন্টের রিপিটেড অ্যাবর্শনের হিস্ট্রি আছে। তো যেহেতু এসএলইতে আপনারা জানেন যে এসএলইতে কিন্তু অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম হতে পারে, মানে সেকেন্ডারি অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম বলা হয়। যে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোমের প্রেজেন্টেশনটা কি? অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোমে সাধারণত দুই ধরনের ম্যানিফেস্টেশন হয়, একটা হচ্ছে রিপিটেড অ্যাবর্শন বা প্রেগনেন্সি মরবিডিটি, আর একটা হচ্ছে ডিপ ভেনাস থ্রম্বোসিস। তো এখানে যেহেতু স্পষ্ট করে বলে দিয়েছে, আমাদের ক্লিনিক্যাল ক্লু দিয়েছে রিপিটেড অ্যাবর্শন, তার মানে ইয়াং পেশেন্টের রিপিটেড অ্যাবর্শন, আর্থ্রাইটিস এবং সেরোসাইটিস মানে প্লুরাল এফিউশন, তাহলে আমাদের ডায়াগনোসিসটা হবে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস উইথ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। ওকে, তাহলে কিভাবে আমরা ইনভেস্টিগেট করব? মানে এই এসএলই এবং অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এস্টাবলিশ করার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি? তো একটা হচ্ছে কনফার্ম করার জন্য আমরা কি টেস্ট করতে পারি, আর নাম্বার 2 হচ্ছে ম্যানেজমেন্টের জন্য আমরা কি টেস্ট করতে পারি, কি ইনভেস্টিগেশন করতে পারি। ওকে, পেশেন্টের ডায়াগনোসিস কনফার্ম করার জন্য মানে আমাদের দুটি জিনিস দেখতে হবে, এখানে এসএলই কনফার্মেশন করব
নাম্বার 2 আমরা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কনফার্ম করব। সো এসএলই কনফার্ম করার জন্য আমরা কি করতে পারি? আমরা একটু আগে ডিসকাশন করেছি, আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন করতে পারি, আমরা ফুল ব্লাড কাউন্ট করতে পারি, এএনটি ক্রিয়েটিনিন করতে পারি এবং অটো অ্যান্টিবডি দেখতে পারি, মানে এএনএ এনটিডিএস ডিএনএ। তাহলে আমাদের এসএলই কনফার্মেশন হয়ে যাবে। এছাড়া প্লুরাল এফিউশন আছে, আমরা চেস্ট এক্সরে করতে পারি, আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার জন্য মানে প্লুরাল ফ্লুইড স্টাডি করতে পারি। আর যেহেতু রিপিটেড অ্যাবর্শন আছে এবং আমাদের সাসপিশন হচ্ছে যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, তাহলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কনফার্ম করার জন্য আমরা কি করতে পারি? আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি করে দেখতে পারি, মানে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি বলা হয়, সেই অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি করে দেখতে পারি এবং আমরা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট করতে পারি, যেটার পার্ট হচ্ছে আমরা এপিটিটি করতে পারি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, যেটা প্রলংড হবে, এবং লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা ডিআরভিভিটি বলে, ডিআরভিভিটি, ডাইলুটেড রাসেল ভাইপার ভেনম টেস্ট। তাহলে এই ডিআরভিভিটি বা ডাইলুটেড রাসেল ভাইপার ভেনম টেস্ট, অর্থাৎ লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, এগুলো যদি আমাদের মানে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে এবং এপিটিটি যদি প্রলং থাকে এবং ডিআরভিভিটি যদি আমাদের পজিটিভ থাকে, তাহলে আমরা বলতে পারি পেশেন্টের অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রয়েছে। ট্রিটমেন্ট, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ট্রিটমেন্ট কি? এখানে যদি ডিপ ভেইন থ্রোম্বোসিস থাকে তাহলে কিন্তু আমরা ওয়ারফেরিন দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট দিয়ে থাকি, যাতে আর ডিপ ভেইন থ্রোম্বোসিস না হয়। কিন্তু এই পেশেন্টের তো ডিপ ভেইন থ্রোম্বোসিস নেই, এই পেশেন্টের হচ্ছে বারবার রিপিটেড অ্যাবর্শন। তাহলে এই রিপিটেড অ্যাবর্শনের ম্যানেজমেন্টটা কি হবে? তাহলে এখন রিপিটেড অ্যাবর্শনের জন্য আমরা বলবো যে যদি পেশেন্ট প্রেগনেন্ট না থাকেন তাহলে আমরা অ্যাসপিরিন ব্যবহার করতে পারি, যাতে পেশেন্টের কোনো ডিভিটি ডেভেলপ না করে। কিন্তু যখন পেশেন্ট প্রেগনেন্ট হবেন তখন কিন্তু আমাদের প্রোফাইলেটিক ডোজে এনোক্সাপারিন ব্যবহার করতে হবে। প্রোফাইলেটিক ডোজে এনোক্সাপারিন যেমন 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ডেইলি থ্রু আউট দি প্রেগনেন্সি, একদম প্রেগনেন্সির শেষ পর্যন্ত আমরা ব্যবহার করব। এবং যখন নর্মাল ডেলিভারি হবে বা তখন কিন্তু আমরা বা সিজারিয়ান সেকশন যদি হয় তখন কিন্তু আমরা সাময়িক এনোক্সাপারিন বন্ধ করব। আবার সিজারিয়ান সেকশনের পরে বা ডেলিভারির পরে কিন্তু আমরা আবার এনোক্সাপারিন শুরু করব, এবং এটা পোস্টপার্টাম পিরিয়ডে আমাদেরকে প্রায় 6 সপ্তাহের মতো এই এনোক্সাপারিন ব্যবহার করতে হবে। এটা হলো ম্যানেজমেন্ট অফ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন একটা বড় কোশ্চেন। কোশ্চেনটি আপনারা ভালো করে একটু দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি। কোশ্চেনটি আছে, এ 40-year-old female admitted with the complaints of dyspnea. On examination, pulse is 120 per minute, মানে টেকিকার্ডিয়া আছে। ব্লাড প্রেশার 70/50 মিলিমিটার মার্কারি, মানে ব্লাড প্রেশার কমে গেছে, টেকিকার্ডিয়া আছে। JVP is markedly raised. There is presence of pulsus paradoxus and Kussmaul's sign. On auscultation, there is soft heart sound. ECG shows low voltage. What is your diagnosis? Very interesting question. Actually, the question usually does not belong to in the field of rheumatology. রিউমাটোলজিতে এই ধরনের কোশ্চেন থাকার কথা না, যদি খুব রিয়ালি হতে পারে। এটা অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটি কোশ্চেন। কোশ্চেনে আমাদের ক্লিনিক্যাল ক্লুটা হচ্ছে এজ অফ দি পেশেন্ট 40 ইয়ার, জেন্ডার ফিমেল, প্রেজেন্টেশন হচ্ছে শর্টনেস অফ ব্রেথ বা ডিসনিয়া, শ্বাসকষ্ট। এক্সামিনেশনে পাওয়া গেল টেকিকার্ডিয়া এবং ব্লাড প্রেশার কম। জেভিপি মার্কলি রেজড বলা আছে,
এবং দেয়ার ইজ প্রেজেন্স অফ পালসাস, প্যারাডক্সাস এবং কুশমাস সাইন। ইসিজি লো ভোল্টেজ, অস্কালটেশন এ সফট হার্ট সাউন্ড। So what is it? It is actually পেরিকার্ডিয়াল ইফিউশন। অ্যাকচুয়ালি যখন পেরিকার্ডিয়াল টেম্পোনেট হবে তাহলে এই ধরনের ক্লিনিক্যাল ফাইন্ডিংস এবং ইসিজি ফিচার্স পাওয়া যেতে পারে। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ডায়াগনোসিস ইজ পেরিকার্ডিয়াল ইফিউশন উইথ কার্ডিয়াক টেম্পোনেট। অ্যাকচুয়ালি এভাবে আমাদের আশা করতে হবে, কার্ডিয়াক টেম্পোনেট ডিউ টু পেরিকার্ডিয়াল ইফিউশন। হাউ উইল ইউ কনফার্ম দি ডায়াগনোসিস? কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করা যেতে পারে? ওকে, ডায়াগনোসিস ইজ ইজিলি কনফার্ম বাই ইকোকার্ডিওগ্রাফি। আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করলে হার্টের বাইরে আমরা কালেকশন অফ ফ্লুইড দেখতে পাবো। তার মানে কনফার্মেটরি ডায়াগনোসিস ইজ আমরা কি করতে পারি? আমরা একটা ইকোকার্ডিওগ্রাম করতে পারি। তাহলে হোয়াট ইজ দি আন্ডারলাইং কজ অফ দিস কন্ডিশন? মানে এই পেরিকার্ডিয়াল ইফিউশনে বা কার্ডিয়াক টেম্পোনেটের যে কি কি কজ আছে, মানে কজ থাকতে পারে। হোয়াট ইজ দি আন্ডারলাইং কজ অফ দি কন্ডিশন? তো এখন অনেক ধরনের কারণ রয়েছে কিন্তু এরকম পেরিকার্ডাইটিসের বা কার্ডিয়াক টেম্পোনেটের। তো সেই কমন কজগুলোর মধ্যে আছে যেমন পেরিকার্ডাইটিস, মানে কার্ডিয়াক টেম্পোনেটের কি কি কজ আছে? একটা হলো পেরিকার্ডাইটিস। নাম্বার 2, মেলিগন্যান্ট ডিজিজ। মেলিগনেন্সিতে এরকম কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করতে পারে, মেসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করতে পারে। তারপরে কোনো যদি ট্রমা হয়, একটা ট্রমা থেকে এরকম ব্লিডিং হয়ে এরকম পেরিকার্ডিয়াল হার্টের চারপাশে ব্লাড জমা হয়ে তাহলে কিন্তু কার্ডিয়াক টেম্পোনেট হতে পারে ট্রমা। তাহলে একটা মায়োকার্ডিয়াল ইনফাকশনের পরে কিন্তু মায়োকার্ডিয়াম রাপচার হয়ে কিন্তু এরকম ব্লাড অ্যাকুমুলেশন হয়ে কার্ডিয়াক টেম্পোনেট করতে পারে। তাহলে এগুলোই কিন্তু কমন কজ অফ কার্ডিয়াক টেম্পোনেট। আমরা কি কি বলেছি? একটা হচ্ছে পেরিকার্ডিটিস, নাম্বার 2 বলেছি মেলিগন্যান্ট ডিজিজ, নাম্বার 3 ট্রমা, নাম্বার 4 রাপচার অফ দি মায়োকার্ডিয়াম ফলোইং মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এমআই। এগুলো হচ্ছে কমন কজ। কোশ্চেন ডি, হোয়াট ইমিডিয়েট ইন্টারভেনশন ইউ উইল আন্ডারটেক টু ম্যানেজ দি কন্ডিশন? মানে কি ইমিডিয়েট ইন্টারভেনশন করে আমরা কন্ডিশনটা ম্যানেজ করতে পারি। সো আসলে ইন্টারভেনশনটা বলতে এখন বোঝানো হয়েছে যেহেতু এটা কার্ডিয়াক টেম্পোনেট, মেসিভ কালেকশন আছে, এই কালেকশনটা আমাদেরকে অ্যাসপিরেট করতে হবে। তাহলে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। ফার্স্ট অফ অল দিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি এবং এটাকে আর্জেন্ট পারকিউটিনিয়াস আমাদের যেটা বলতে হবে পেরিকার্ডিও সেন্টেসিস। তাহলে আমাদের ইন্টারভেনশনটা হবে আর্জেন্ট পারকিউটিনিয়াস পেরিকার্ডিও সেন্টেসিস। যদি সেটা না করা হয় কখনো কখনো সার্জিক্যাল ড্রেনেজও করা যেতে পারে। ওকে, কোশ্চেন ই, হোয়াট মে বি দি পসিবল কমপ্লিকেশন অফ দি প্রসিডিউর? মানে যদি আমরা এই যে পেরিকার্ডিও সিনথেসিস করি তাহলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? আসলে মানে এই পেরিকার্ডিও সিনথেসিস নিডিল অ্যাসপিরেশন এটা ক্ষেত্রে কিন্তু মানে অনেক রকমেরই কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো এখন এখানে আপনাদের কমন কয়েকটি কমপ্লিকেশন বলতে পারলেই কিন্তু আনসারটা হয়ে যাবে। তো কমন কমপ্লিকেশনের মধ্যে যেমন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যখন নিডিল মানে হার্টকে যখন ইনজুরি করে তখন কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্টের ডেথও হয়ে যেতে পারে। এছাড়া মায়োকার্ডিয়াম রাপচার হয়ে যেতে পারে, পাংচার হয়ে যেতে পারে মায়োকার্ডিয়াম, সেক্ষেত্রে কার্ডিয়াক টেম্পোনেট এই রাপচারের কারণে ডেভেলপ করতে পারে। মানে যদি আমরা মায়োকার্ডিয়াম রাপচার করে ফেলি বা ইনজুরি করে ফেলি তাহলে কিন্তু ব্লাড অ্যাকুমুলেশন হয়ে কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করতে পারে। এছাড়া আর হতে পারে যে পেরিকার্ডিয়াল বা ইপিকার্ডিয়াল থ্রোম্বাস ফর্মেশন হতে পারে, ব্লাড থ্রোম্বোসিস হয়ে কার্ডিয়াক চেম্বার ল্যাসারেশন বা ইনজুরি হতে পারে। এমনকি ইনজুরি টু দি ব্লাড ভেসেলও হতে পারে, যেমন ইন্টারকস্টাল ব্লাড ভেসেল কিন্তু যখন আমরা নিডিল মানে আমরা দিব তখন কিন্তু ইন্টারকস্টাল ভেসেল গুলো ইনজুরি হতে পারে, পেশেন্টের নিউমোথ্রাক্স ডেভেলপ করতে পারে। এছাড়া মানে ভেন্ট্রিকুলার
টেকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, এমনকি পালমোনারি ইডিমাও হতে পারে। তাহলে অনেক ধরনের কমপ্লিকেশন আছে। কমনলি আমি শুধু আবার বলি যে কার্ডিয়াক অ্যারেস্ট, ডেথ, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারে, মায়োকার্ডিয়াম ইনজুরি এবং কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করতে পারে, ল্যাসারেশন ইনজুরি টু দি মায়োকার্ডিয়াম হতে পারে, নিউমোথরাক্স ডেভেলপ করতে পারে, ইনজুরি টু দি ইন্টারকস্টাল ভেসেলস হতে পারে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারে, নিউমোথরাক্স ডেভেলপ করতে পারে। এরকম অনেক ধরনের কমপ্লিকেশন আছে। আপনারা কয়েকটি কমপ্লিকেশন বলতে পারলেই স্যার ইএফটি স্যার উইল বি হ্যাপি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। A female of 20 years presented with polyarthritis, oral ulcer, edema and facial rash. এটা বোধহয় আগের কোশ্চেনের তার আগের কোশ্চেনের কনসিকুয়েন্স কোশ্চেন। আমরা এই ধরনের কোশ্চেন আমরা ডিসকাশন করতেছিলাম যে young female polyarthritis, oral ulcer, edema and facial rash. So what may be the likely clinical diagnosis? So the likely clinical diagnosis is again SLE. What are the lab investigation you will do? How will you treat the patient? এগুলো বোধহয় আমরা ডিসকাশন করে ফেলেছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন আছে a 25-year-old female presented with joint pain, skin rash, oral ulcer. What is the diagnosis? Already discussed SLE. How will you counsel her regarding family planning? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিভাবে ফ্যামিলি প্ল্যানিং আমরা কাউন্সিলিং করব। অ্যাকচুয়ালি এই এই কোশ্চেনটা আসলে মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের, পোস্ট গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন। মানে আমরা কিভাবে ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং করব একটা এসএলই পেশেন্টের। তো এটা আসলে আমি জানি না আপনাদেরকে এই ধরনের কোশ্চেন কখনো করা হবে কিনা। তো এটা আসলে পোস্ট গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন। তো যাই হোক, যেহেতু কোশ্চেনটি আসছে আমি খুব সংক্ষেপে একটু বলি। যদি আমি বলি যে কিভাবে আমরা ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং করব এসএলই পেশেন্টদের। তো প্রথমে আমি বলি যে এসএলই রোগীদের যে গর্ভধারণ করার আগে কিছু ইনফরমেশন রোগীকে দিতে হবে। তো আমরা বলেছি যে কি কি ইনফরমেশন, যে কখন কিছু সাধারণ কিছু তথ্যাবলী, যেমন আমরা বলি যে কমপক্ষে 6 মাস এসএলই রোগটি রিমিশনে থাকতে হবে বা পূর্ণ উপশমে থাকতে হবে, তার আগে গর্ভধারণ করা যায় না। অর্থাৎ গর্ভধারণ করার পূর্বে কমপক্ষে 6 মাস রোগটি রিমিশনে থাকতে হবে এবং গর্ভকালীন সময়ে একজন রিউম্যাটোলজিস্ট এবং একজন গাইনোকোলজিস্টের ডাইরেক্ট তত্ত্বাবধানে পেশেন্টকে থাকতে হবে এবং সেই রিউমাটোলজিস্ট এবং গাইনোকোলজিস্টের ফলো আপ শিডিউল অনুসারে কোনো ফলো আপ শিডিউল মিস না করে কিন্তু রোগীকে অ্যাটেন্ড করতে হবে। গর্ভকালীন সময়ে অনেক ধরনের ওষুধ খাওয়া যায় না। রিউমাটোলজিস্ট যে সমস্ত প্রেগনেন্ট পিরিয়ডে যে সমস্ত ড্রাগ খাওয়া যায় না সেগুলো বন্ধ করে দিবেন এবং প্রেগনেন্ট পিরিয়ডে যে সমস্ত ড্রাগ খাওয়া যায় সেগুলো এনশিওর করবেন। গাইনোকোলজিস্টের দায়িত্ব হচ্ছে মাতৃ বাচ্চা এবং মাতৃ স্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভ এবং যে সময় ডেলিভারি হবে সেই ডেলিভারি কিন্তু আমরা বলি যে একটা আসলে মাল্টি ডিসিপ্লিনারি টিম থাকতে হয়, যেমন একজন রিউমাটোলজিস্ট, একজন গাইনোকোলজিস্ট এবং একজন অ্যানাস্থেসিস্ট এবং একজন পেডিয়াট্রিশিয়ান বা নবজাতক বিশেষজ্ঞ। তো এর সাথে যদি নার্স থাকতে পারে তাহলে এই টিম কিন্তু এই প্রেগনেন্ট পিরিয়ডে এবং ডেলিভারি টাইমে ম্যানেজ করবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে কখন গর্ভধারণ করা উচিত। আমরা বলেছি যে কমপক্ষে 6 মাস এসএলই পূর্ণ উপশমে থাকার পরে গর্ভধারণ করা উচিত এবং কিছু কিছু ড্রাগ ব্যবহার করা যাবে না গর্ভকালীন সময়ে, কিন্তু যদি অল্প মাত্রায় প্রেডিসোলন, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং বিশেষ ক্ষেত্রে অ্যাজাথায়োপ্রিন চলে এবং সেই চলমান অবস্থায় যদি এসএলই রিমিশনে থাকে অথবা একটা নির্দিষ্ট মাত্রায় এসএলই রোগটি যদি
নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলে কিন্তু গর্ভধারণ করা যেতে পারে। কখন গর্ভধারণ করা উচিত নয় এটা একটু পেশেন্টকে বুঝাইতে হবে, যে আমরা বলেছি যে গত 6 মাসের মধ্যে যদি তীব্র এসিলি থাকে বা তীব্র মাত্রার এসিলি বা সিভিয়ার এসিলি থাকে তাহলে গর্ভধারণ করা যাবে না। এছাড়া আর কি, যে গত 6 মাসের মধ্যে যদি লুপাস নেফ্রাইটিস, অ্যাক্টিভ লুপাস নেফ্রাইটিস থাকে তাহলে গর্ভধারণ করা যাবে না। গত 6 মাসের মধ্যে যদি স্ট্রোক হয় তাহলে কিন্তু গর্ভধারণ করা যাবে না। যদি পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন থাকে এবং পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার যদি 50 মিলিমিটার অফ মার্কারি বেশি থাকে, অথবা যদি রোগীর পালমোনারি হাইপারটেনশনের মানে সিমটম থাকে, তাহলে কিন্তু গর্ভধারণ করা যাবে না। এছাড়াও যদি সিভিয়ার রেস্ট্রিকটিভ লাং ডিজিজ থাকে, যেমন ভাইটাল ক্যাপাসিটি 1 এর কম যদি থাকে তাহলে গর্ভধারণ করা যাবে না। পেশেন্টের যদি সিরাম ক্রিয়েটিনিন 2.8 এর বেশি থাকে তাহলে কিন্তু গর্ভধারণ করা যাবে না। এবং পেশেন্টের যদি হার্ট ফেলিয়ার থাকে তাহলেও গর্ভধারণ করা যাবে না। গর্ভকালীন সময়ে কি কি ওষুধ খাওয়া যাবে সেই সম্পর্কে কাউন্সিলিং করতে হবে। গর্ভকালীন সময়ে নিরাপদ ওষুধের মধ্যে হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, লো ডোজ প্রেডনিসোলোন, কখনো কখনো অ্যাজাথাইওপ্রিন ব্যবহার করা যেতে পারে। আবার গর্ভকালীন সময়ে কি কি ওষুধ খাওয়া যাবে না এগুলো একটু পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে। গর্ভকালীন সময় খাওয়া যাবে না সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনলেট মফেটিন, মেথোট্রেক্সেট, লেফটোনোমাইড, এবং শেষ দিকে ব্যথার ওষুধও খাওয়া যাবে না এবং হাইড্রোজ প্রেডনিসোলোন ব্যবহার করা যাবে না। গর্ভকালীন সময়ে কাউন্সিলিং করতে হবে যে এসিলি রোগটি বাচ্চার উপরে কি কি ক্ষতি করতে পারে বা মাতৃ স্বাস্থ্যের উপরে কি কি সমস্যা হতে পারে, যেমন অ্যাবর্শন হতে পারে, তারপরে আইইউডি ডেভেলপ করতে পারে, ইন্ট্রাইউটেরাইন ডেথ হতে পারে, তারপরে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে, ডেথ অফ দি নিওনেটাল ডেথ হতে পারে, অলিগোহাইড্রামনিওস হতে পারে, নিওনেটাল এসিলি ডেভেলপ করতে পারে, এবং কনজেনিটাল হার্ট ব্লক হতে পারে বাচ্চার। এগুলো যদিও খুব অল্প সংখ্যক রোগীদের হয়ে থাকে, এই কাউন্সিলিং গুলো করতে হবে। এবং কাদের এগুলো হয়? যাদের এসিলি রিমিশনে থাকে না কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, যাদের অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এবং প্রেগনেন্ট পিরিয়ডে কিন্তু খুব সতর্ক হয়ে যেতে হবে রিমাটোলজিস্টকে এবং গাইনিকোলজিস্টকে, কারণ প্রেগনেন্ট পিরিয়ডে কিন্তু এসিলি রোগ অ্যাক্টিভ হয়ে যেতে পারে, লুপাস নেফ্রাইটিস ডেভেলপ করতে পারে, হাই ব্লাড প্রেশার ডেভেলপ করতে পারে, এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে এবং ইনফেকশনের ঝুঁকি থাকতে পারে। তো এই জিনিসগুলো একটু মানে ভালো করে কাউন্সিলিং করতে হবে আর কি। এবং গর্ভকালীন সময়ে কতদিন পর পর আসতে হবে সেই জিনিসগুলো কাউন্সিলিং করতে হবে। যেমন 28 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক 1 মাস পর পর একজন রিমাটোলজিস্টের ফলো আপে আসতে হবে এবং একজন গাইনোকোলজিস্টের ফলো আপে আসতে হবে। আবার 28 সপ্তাহ থেকে যখন 32 সপ্তাহ হবে তখন 2 সপ্তাহ পর পর ফলো আপে আসতে হবে, এবং 32 সপ্তাহ থেকে পরবর্তী সময়ে 1 সপ্তাহ পর পর ফলো আপে আসতে হবে। এরকম আরো অনেক কথাবার্তা রয়েছে। তো সংক্ষেপে আমার মনে হয় এর বেশি কিছু আপনাদের জানার প্রয়োজন নেই। ওকে, আমাদের নেক্সট কোশ্চেনে আমরা যাই যে এ 35-year-old female presented with multiple joint pain and swelling, recurrent oral ulcer, pallor and pain in her fingers on exposure to cold. On examination, she has photosensitive rash on her cheek. তাহলে hot connective tissue disease has she been suffering from? ওকে, আমরা এই ধরনের কোশ্চেন অনেকগুলোই ডিসকাস করে ফেলেছি। তাহলে হোয়াট ইজ দি কানেকটিভ টিস্যু ডিজিজ হেয়ার? দিস ইজ ডেফিনেটলি বা মোস্ট লাইকলি এসএলই। নেম 3 অটো অ্যান্টিবডিজ দ্যাট ক্যান হেল্প ইউ টু কনফার্ম দি ডায়াগনোসিস। আমরা একটু আগেও আমরা 4টি অটো অ্যান্টিবডি ডিসকাশন করেছিলাম, এএনএ, ডিএসডিএনএ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। হাউ উইল ইউ ট্রিট দি পেশেন্ট? আমরা এসএলই কিন্তু ট্রিটমেন্ট অলরেডি ডিসকাশন করেছি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে,
A 14-year-old girl came to you with the complaints of multiple joint pain and fever for 5 days. What are the differential diagnosis? তাহলে আমাদের এখানে ক্লিনিক্যাল ক্লু হচ্ছে কি এজ অফ দি পেশেন্ট 14 ইয়ার, জেন্ডার ফিমেল, প্রেজেন্টেশনটা হলো কি মাল্টিপল জয়েন্ট পেইন এন্ড ফিভার অনলি ফর 5 days। ওকে, এখানে অনেক রকমের অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। তো কমনলি যদি বলা হয় যে কমনলি আপনি কি কি বলতে পারেন, 1 নম্বরে বলতে পারেন যে ভাইরাল আর্থ্রাইটিস, যেহেতু মাত্র 5 দিনের বলা আছে। যদি এটা 1 মাসের বেশি বলা হতো তাহলে কিন্তু ভাইরাল আর্থ্রাইটিস বলা যাবে না। যেহেতু মাত্র 5 দিন, 1 নম্বরে আপনারা বলতে পারেন ভাইরাল আর্থ্রাইটিস। 2 নম্বরে আপনারা বলতে পারেন যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, পার্টিকুলারলি পলি আর্টিকুলার ভ্যারাইটি। এবং যেহেতু ফিভার আছে আপনারা কিন্তু সিস্টেমিক জিআইএও রাখতে পারেন। জিআই এর অনেকগুলো ভাগ রয়েছে, অনেক রকমের হতে পারে জিআইএ। তার মধ্যে কমনলি এখানে অ্যাকর্ডিং টু সিনারিও পলিআর্টিকুলার জিআইএ অথবা সিস্টেমিক জিআইএ বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এভাবেও বলতে পারেন। নাম্বার 3 আর কি হতে পারে, এই ধরনের পেশেন্টের এসএলইও হতে পারে, কিন্তু ইয়াং ফিমেল পেশেন্ট পলিআর্থ্রাইটিস ফিভার। তো নাম্বার 3 আপনি এসএলই বলতে পারেন। নাম্বার 4 বলতে পারেন যে জুভেনাইল স্পন্ডাইলো আর্থ্রাইটিসও কিন্তু রেয়ারলি হতে পারে, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস। যেহেতু বয়স কম তাহলে কিন্তু লিউকেমিয়া হতে পারে, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি লিউকেমিয়াতেও এরকম ফিভার এবং পলিআর্থ্রাইটিস হতে পারে, এবং খুব রেয়ারলি একিউট রিউম্যাটিক ফিভারেও এরকম হতে পারে। তাহলে ঠিক আছে, আপনারা এইগুলো বললেই হবে। কি কি আমরা বলছি, ভাইরাল আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, জুভেনাইল স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা এসপিএ, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, লিউকেমিয়া, একিউট রিউম্যাটিক ফিভার। মেনশন 5 ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস। কি কি ইনভেস্টিগেশন করতে পারে, এখানে বলা আছে 5 ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন। তো অনেক রকমের ইনভেস্টিগেশনই আমরা এখানে আমরা বলতে পারি, যে ফুল ব্লাড কাউন্ট করতে পারি। ওনার সরি, কোশ্চেন বি, আমি কোশ্চেন বি বোধহয় পাস করে গিয়েছি। কোশ্চেন বি আছে রাইট ডাউন 5 ইম্পর্ট্যান্ট রিলিভেন্ট হিস্ট্রি ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। মানে কি কি হিস্ট্রি নিতে পারে। তাহলে এখন অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো চিন্তা করতে হবে আমাদেরকে প্রথমে, এবং সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো চিন্তা করে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে। যেহেতু আমরা প্রথমে বলছিলাম ভাইরাল আর্থ্রাইটিস, তাহলে আমাদের ইম্পর্টেন্ট হিস্ট্রির মধ্যে আমরা বলবো যে ফিভার আছে কিনা, একটা স্কিন র্যাশ ছিল কিনা, তারপরে হেডেক থাকতে পারে, বডি এক থাকতে পারে। ভাইরাল আর্থ্রাইটিসের জন্য আমরা এই ধরনের হিস্ট্রি নেব। কি কি, ফিভার, স্কিন র্যাশ, হেডেক, বডি এক। সেকেন্ড আমরা চিন্তা করেছিলাম যে আমরা এসিডি চিন্তা করেছিলাম। তাহলে এসিডি চিন্তা করলে আমাদের ফেসিয়াল র্যাশ, ওরাল আলসারেশন, ফটোসেন্সিটিভিটি, তারপরে সিজার, সাইকোসিস, এই ধরনের হিস্ট্রি নিতে হবে। আমরা লিউকেমিয়া যদি যেহেতু বলেছিলাম, লিউকেমিয়ার জন্য আমাদের কি কি হিস্ট্রি নিতে হবে, একটা পারপুরিক র্যাশ আছে কিনা, তারপরে পেশেন্টের ফিভার আছে কিনা, ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, যেমন গাম ব্লিডিং, এই ধরনের হিস্ট্রি নিতে হবে। তো এগুলো আসলে এভাবে হিস্ট্রি নিতে পারেন। 5 হিস্ট্রি তো বেশি, খুব বেশি বলার সুযোগ আমাদের নেই আর কি। ওকে, মেনশন 5 ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস। তাহলে কি কি ইনভেস্টিগেশন করা হবে, ফুল ব্লাড কাউন্ট করতে পারি, একটা ইএসআর বা সিজি অ্যাক্টিভ প্রোটিন করতে পারি, লিভার ফাংশন টেস্ট যেমন এএলটি, রেনাল ফাংশন টেস্ট সিরাম ক্রিয়েটিনিন করতে পারি, আমরা রিউমাটয়েড ফ্যাক্টর করতে পারি, এনটি এএনএ বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করতে পারি। ওকে, next question. A 46-year-old lady presents with low back pain. What may be the causes? What investigations you will advise for her?
মেনশনিং রিজন। ওকে, আমাদের এখানে কোশ্চেন হচ্ছে এ 46-year-old লেডি প্রেজেন্টস উইথ লো ব্যাক পেইন। আমাদের ক্লিনিক্যাল ক্লু হচ্ছে কি এজ অফ দি পেশেন্ট 46, মানে মিডিল এজ বলতে পারেন। জেন্ডার হচ্ছে ফিমেল, আর প্রেজেন্টেশন হচ্ছে লো ব্যাক পেইন, কিন্তু ডিউরেশন উল্লেখ করা নাই। হোয়াট মে বি দি কজেস? তাহলে লো ব্যাক পেইনের অনেক রকমের কারণ রয়েছে। আপনাদের ক্লিনিক্যাল মেডিসিন বইয়েও কিন্তু লো ব্যাক পেইনের অনেক কারণ রয়েছে। আপনি কুমার অ্যান্ড ক্লার্ক, হ্যারিসন বা ডেভিসন যেটাই দেখুন না কেন, লো ব্যাক পেইনের অনেক রকমের কারণ রয়েছে। এখানে কিছু কারণ বলতে পারলেই হবে। তো উম, আমরা আমাদের ইন দি ফিল্ড অফ রিউমাটোলজিতে যদি বলেন, আমরা তাহলে সাধারণত ভাগ করি যে আহ, এরকম লো ব্যাক পেইনের আমরা ব্রড হেডিং এ 5টা ভাগে ভাগ করে থাকি সাধারণত। 5টা ভাগের মধ্যে 1 নম্বরে হচ্ছে মেকানিক্যাল লো ব্যাক পেইন। এই মেকানিক্যাল লো ব্যাক পেইনের অনেক কারণ রয়েছে, যেমন হচ্ছে লাম্বার স্পন্ডাইলোসিস, যেটা ডিজেনারেটিভ একটা সেন্স, লাম্বার স্পন্ডাইলোসিস। নাম্বার 2, ডিস্ক হার্নিয়েশন বা প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। নাম্বার 3, স্পন্ডাইলোলিস্থেসিস, যখন একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রাকে সামনের দিকে বা পিছনের দিকে সরে আসে, সেটাকে বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস। স্পাইনাল স্টেনোসিস হতে পারে, স্পাইন ফ্র্যাকচার হতে পারে বা ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে, এবং নন স্পেসিফিক বা ইডিওপ্যাথিক হতে পারে। তাহলে এগুলো হচ্ছে মেকানিক্যাল কজ। কি কি? লাম্বার স্পন্ডাইলোসিস, ডিস্ক হার্নিয়েশন, স্পন্ডাইলোলিস্থেসিস, স্পাইনাল স্টেনোসিস, ফ্র্যাকচার এবং ইডিওপ্যাথিক বা নন স্পেসিফিক। গ্রুপ 2 তে আমরা বলছি নিউপ্লাস্টিক, সেটা প্রাইমারি টিউমারও হতে পারে, আবার মেটাস্টেসিসও হতে পারে। গ্রুপ 3 আমরা বলবো যে ইনফেকশন, যেমন অনেক রকমের ইনফেকশন হতে পারে, অস্টিওমাইলাইটিস হতে পারে, তারপরে ইপিডুরাল অ্যাবসেস হতে পারে, আহ, তারপরে সেপটিক ডিসকাইটিস, শুধু ডিস্কের সেপটিক ইনফেকশন হতে পারে, এবং হার্পিস জোস্টারও হতে পারে। গ্রুপ 4 কিছু মেটাবলিক কজ রয়েছে, যেমন অস্টিওপোরোসিস, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, প্যাজেট ডিজিজ, এগুলো হচ্ছে মেটাবলিক কজ। এবং গ্রুপ E হচ্ছে যে রেফার্ড পেইন ফ্রম আদার এরিয়া। তাহলে এভাবে কিন্তু লো ব্যাক পেইনের অনেক কারণ হতে পারে। আপনারা যতগুলো সম্ভব কমন 5টা 6টা কজ বলতে পারলেই ইওর এক্সামিনার উইল বি হ্যাপি। সো এখন কি কি ইনভেস্টিগেশন, হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল অ্যাডভাইস ফর হার মেনশনিং রিজন? আপনি কি কি ইনভেস্টিগেশন করতে পারেন, মানে অ্যাকর্ডিং টু এই যে যে কারণগুলো বললেন, এই কারণগুলো অনুসারে কিন্তু ইনভেস্টিগেশন গুলো আপনাকে অ্যাডভাইস করতে হবে। তাহলে আমরা একটা প্লেন এক্স রে অফ দি স্পাইন করতে পারি। যেমন ধরতে পারেন এক্স রে লাম্বোস্যাক্রাল স্পাইন। আমরা একটা এক্স রে লাম্বোস্যাক্রাল স্পাইন দিয়ে আমরা কি কি বুঝতে পারবো? আমরা যে কজগুলো বলেছিলাম, সেই কজগুলো কি কি, মানে কোন কোন ডিজিজে আমাদের একটা এক্স রে হেল্প করবে। তাহলে আমরা যদি একটা এক্স রে করি, এক্স রেতে আমরা বুঝতে পারবো লাম্বার স্পন্ডাইলোসিস আছে কিনা। আমরা 2 নম্বরে বলছিলাম মেকানিক্যাল কজের ডিস্ক হার্নিয়েশন। ডিস্ক হার্নিয়েশন এক্স রেতে বুঝবো না, কিন্তু স্পন্ডাইলোলিস্থেসিস আমরা বুঝতে পারবো। যদি কোনো ফ্র্যাকচার থাকে তাহলে সেটা আমরা বুঝতে পারবো। এছাড়া যদি মেটাস্টেসিস হয় তাহলেও কিন্তু অনেক সময় এক্স রেতে বোঝা কখনো কখনো সম্ভব। তাছাড়া যদি অস্টিওপোরোসিস হয়, ভার্টিব্রাল বডি যদি থিনিং হয়ে যায় এবং পার্শিয়াল কলাপস থাকে বা ফ্র্যাকচার থাকে, অথবা প্যাজেট ডিজিজ যদি হয়, তাহলে কিন্তু আমরা এক্স রে থেকে ধারণা করতে পারবো। এছাড়া আমরা কি করতে পারি? আমরা এমআরআই করতে পারি। যদি ডিস্ক হার্নিয়েশন হয়, নার্ভ রুট কম্প্রেশন বা স্পাইনাল স্পাইনাল কর্ড যদি কম্প্রেশন হয় বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যদি থাকে, তাহলে আমরা এমআরআই করে বুঝতে পারবো। এমনকি ফ্র্যাকচার থাকলেও আমরা এমআরআই তে বুঝতে পারবো। আবার আমরা বলেছিলাম মেটাস্টেসিস বা প্রাইমারি টিউমার, ইপিডুরাল অ্যাবসেস, এগুলোও কিন্তু সেপটিক ডিসকাইটিস, এগুলোও কিন্তু বা ভার্টিব্রাল অস্টিওমাইলাইটিস, এগুলো আমরা এমআরআই করে বুঝতে পারবো। এছাড়া আমরা ম্যানেজমেন্টের জন্য ইএসআর করতে পারি, সিডি অ্যাক্টিভ প্রোটিন করতে পারি, এবং লিভার ফাংশন টেস্ট, এএলটি এবং রেনাল ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন, এগুলো আমরা করতে পারি।
ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এ ফিমেল অফ 20 years presented with polyarthritis, oral ulcer, edema and facial rash. What may be the likely clinical diagnosis? This is essentially আমরা বোধহয় এরকম কোশ্চেন একটা ডিসকাশন করে ফেলেছি। হোয়াট ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, a 35-year-old lady presented with polyarthritis for 6 months. You are suspecting her as a case of rheumatoid arthritis. What other criteria would you look for in favor of your diagnosis? Question A. আর হচ্ছে যে রাইট ডাউন দি ম্যানেজমেন্ট প্ল্যান অফ এ পেশেন্ট উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন এখানে আপনাদের আসলে তো ডায়াগনোসিস মানে এখানে বলেই দেওয়া আছে যে ইউ আর সাসপেক্টিং রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে হোয়াট আদার ক্রাইটেরিয়া উইল ইউ লুক ফর ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এখানে ক্রাইটেরিয়া বলতে বোঝানো হয়েছে যে 2010 এশিয়ার ইউলার ক্রাইটেরিয়া। এশিয়ার মানে হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি, ইউলার মানে হচ্ছে ইউরোপিয়ান লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি। এশিয়ার ইউলার 2010-এর যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটাকেই এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে সেই ক্রাইটেরিয়াতে কি কি ছিল, এখানে এশিয়ার ক্রাইটেরিয়াটাকে 4টা ডোমেইনে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট, 2 নম্বর সেরোলজি, 3 নম্বরে হচ্ছে অ্যাকিউট ফেস রিঅ্যাকট্যান্ট এবং 4 নম্বরে হচ্ছে ডিউরেশন অফ সিমটম। তাহলে 1 নম্বর ডোমেইনে জয়েন্ট ইনভলভমেন্ট আছে। তো জয়েন্ট ইনভলভমেন্ট যদি বলা হয়েছে যদি 1 মিডিয়াম অর লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর হবে 0। যদি 2 to 10 মিডিয়াম অর লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর হবে 1। যদি 1 to 3 স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর হবে 2। যদি 4 to 10 স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর হবে 3। আর যদি মোর দ্যান 10 জয়েন্ট ইনভলভমেন্ট হয়, অ্যাটলিস্ট 1 স্মল জয়েন্ট থাকে, তাহলে স্কোর হবে 5। এই গেল ডোমেইন 1। ডোমেইন 2 তে আমরা বলেছিলাম সেরোলজি। সেরোলজি মানে হচ্ছে যদি রিউমাটয়েড ফ্যাক্টর অথবা এনটিসিসিপি এটা যদি নেগেটিভ থাকে, দুইটাই যদি নেগেটিভ থাকে তাহলে স্কোর হবে 0। যদি লো পজিটিভ থাকে তাহলে হবে স্কোর 2। যদি হাই পজিটিভ, হাই টাইটের রিউমাটয়েড ফ্যাক্টর এবং এনটিসিসিপি অথবা যে কোনো একটা থাকে তাহলে স্কোর হবে 3। এছাড়া ডোমেইন 3 তে আমরা বলেছিলাম অ্যাকিউট ফেস রিঅ্যাকট্যান্ট, ইএসআর অর সিআরপি। যদি ইএসআর অর সিআরপি নর্মাল থাকে তাহলে স্কোর 0, যদি বেশি থাকে তাহলে স্কোর হবে 1। আর ডিউরেশন অফ সিমটম ডোমেইন 4, যদি বলা হয়েছে ডিউরেশনটা যদি 6 উইকস এর কম হয় তাহলে স্কোর হবে 0, যদি 6 উইকস বা তার বেশি হয় তাহলে স্কোর হবে 1। তাহলে এই যে স্কোরিং সিস্টেম, এগুলো হচ্ছে এশিয়ার ক্রাইটেরিয়া। তো স্কোর যদি 6 অর মোর হয় তাহলে আমরা ওই পেশেন্টকে ক্লাসিফিকেশন করতে পারবো যে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এখন কোশ্চেন বি, রাইট ডাউন দি ম্যানেজমেন্ট প্ল্যান অফ এ পেশেন্ট উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস। অ্যাগেইন রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ডিটেলস ম্যানেজমেন্ট ডিসকাশন করেছিলাম। তো এখানে ভাইবা বোর্ডে যদি আপনাদের এরকম আনসার করতে হয় তাহলে আপনারা অ্যাগেইন বলবেন যে ট্রিটমেন্ট উইল বি ডিভাইডেড বা মে বি ডিভাইডেড ইনটু 2 পার্ট। একটা হচ্ছে যে নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে অ্যাগেইন ডিজিজ এডুকেশন, মানে কি ধরনের ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট অপশন এবং হাউ টু ফলো আপ, হুইচ ফিজিশিয়ান উইল ট্রিট রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো ডিসকাশন করতে হবে এবং কতদিন পর পর ফলো আপে আসতে হবে। ডিজিজ এডুকেশন, তারপরে হচ্ছে ফিজিক্যাল কিছু থেরাপি আছে যেমন হিট, কোল্ড, টেন্স, রেস্ট,
এগুলো হচ্ছে ফিজিক্যাল থেরাপি। এছাড়া আরো আমরা বলেছিলাম যে প্রিভেন্টিভ ট্রিটমেন্টের মধ্যে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন কি কি ধরনের ভ্যাকসিনেশন দেওয়া হয় এগুলো আমরা এসিলিড পেশেন্টদের বেলায় যেরকম ভ্যাকসিনেশনের অপশনগুলো আমরা বলেছিলাম, যেমন ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা, তারপরে নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন এবং আদার ভ্যাকসিনেশন। এগুলো হচ্ছে আমাদের নন ফার্মাকোলজিক্যাল। তাছাড়া এক্সারসাইজ। তো এগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে বলা হয়েছে যে রিমাটয়েড আর্থ্রাইটিসের সব পেশেন্টদেরকেই কিন্তু ডিজিজ মডিফাইং ড্রাগ বা ডিজিজ মডিফাইং ড্রাগ দেওয়া হয়ে থাকে। তো এই ডিজিজ মডিফাইং ড্রাগের মধ্যে যেমন ড্রাগ অফ চয়েস হচ্ছে মেথোট্রেক্সেট, এছাড়া সালফাসালাজিন, লেফলোনোমাইড, হাইড্রোক্সিক্লোরোকুইন রয়েছে। তো ডিজিজ মডিফাইং ড্রাগ এবং লো ডোজ গ্লুকোকর্টিকয়েড দেওয়া হয়, এবং এতে যদি রেসপন্স না হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন অফ ডিজিজ মডিফাইং ড্রাগের যদি পেশেন্টের রিমিশনে না আসে, তাহলে কিন্তু বায়োলজিক্স জাতীয় ড্রাগ ব্যবহার করা হয়। বায়োলজিক্সের মধ্যে যেমন অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আছে, অ্যান্টি ইন্টারলিউকিন 6 ইনহিবিটর আছে, যেমন টসিলিজুমাব। তো এগুলো এছাড়া আরো কিছু অপশন রয়েছে, যেমন জ্যাক বা জেনাস কাইনেস ইনহিবিটর, জ্যাক ইনহিবিটর আছে, যেমন টোফাসিটিনিব, বারিসিটিনিব এবং রিসেন্টলি ইউপাডাসিটিনিব। তো এই ধরনের ড্রাগ ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা আপাতত আজকে এ পর্যন্তই শেষ করি, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু কোশ্চেন যদি আমরা পাই সেগুলো আমরা আলোচনা করব। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।